দুঃখের গল্পগুলো কখনো হঠাৎ করে শুরু হয় না। সেগুলো ধীরে ধীরে জমে ওঠে একটা অবহেলা, একটা অপমান, একটা না পাওয়া ভালোবাসার অভিমান থেকে। আমি নিলয়। এই ভার্সিটির সবার চোখে আমি শুধু একটা এতিম ছেলে, যার না আছে বড় কোনো পরিচয়, না আছে পাশে দাঁড়ানোর মতো শক্ত পরিবার। শৈশবে বাবা মা দুজনকেই হারিয়েছিলাম এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায়। সেদিন থেকে পৃথিবীটা আমার জন্য থেমে গিয়েছিল। আত্মীয়রা হয়তো কয়েকদিন চোখের জল ফেলেছিল, তারপর যার যার জীবনে ব্যস্ত হয়ে গিয়েছিল। এতিমখানার ছোট্ট সেই ঘরটাতে রাতের পর রাত আমি ছাদের দিকে তাকিয়ে ভাবতাম, আকাশটা কি সবার জন্য সমান, নাকি আমার ভাগে একটু কম নীল আকাশই বরাদ্দ। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভেবেছিলাম জীবনটা বদলাবে, কিন্তু এখানেও আমি একা। বন্ধুরা আছে, তবুও নেই। হাসি আছে, কিন্তু সেটা শুধু মুখে, মনে নয়। কেউ জানে না রাত গভীর হলে আমি এখনো দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙি। কেউ জানে না আমার বুকের ভেতর জমে থাকা ঝড়টা কতটা ভয়ঙ্কর। সবাই ভাবে আমি শান্ত, চুপচাপ, নিরীহ একটা ছেলে। হয়তো তাই ভালো, কারণ তারা যদি জানতো আমার ভেতরের অন্ধকারটা কেমন, তাহলে হয়তো এই ভার্সিটির আকাশটা একদিন রক্তে রাঙা হয়ে যেত। দুঃখ মানুষকে ভাঙে না সব সময়। কখনো কখনো দুঃখই মানুষকে এমন কিছু বানিয়ে দেয়, এটা কল্পনারও বাইরে। আর আমার গল্পটা, এটা শুধু একটা এতিম ছেলের গল্প নয়, এটা সেই ছেলের গল্প যে একদিন নিজের ছায়াকেও ভয় পাইয়ে দিতে শিখেছিল। মেসের ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আকাশ। তার জীবনটা অনেক কষ্টের। ছোট থেকে মানুষের অবহেলার মধ্যে সে বড় হয়েছে। কখনো নিজের মতো করে বাঁচতে পারে নাই, ভালোভাবে জীবন কাটাতে পারে নাই। কারণ সে এতিম, বাবা নাই, মা নাই। তার জীবন তো এমন অবহেলা হবেই। অনেক কষ্ট মনে নিয়েই তার জীবন কাটাতে হয়, কারণ তাকে তো বাঁচতে হবে। অন্তত কিছু মানুষকে শেষ করার জন্য হলো তার বাঁচা ভীষণ দরকার। নিলয়ের ভাবনার মাঝে তার বন্ধু রাফি এসে দাঁড়ালো পাশে। তারপর গলা খাকারি দিয়ে বলল, কি বন্ধু, বাবা মায়ের কথা মনে পড়লো নাকি? মনে তো সব সময় পড়ে বন্ধু, কিন্তু কি আর করার বল। চাইলেও তো তাদের কাছে যেতে পারবো না, অনেক কাজ যে বাকি। তোর জন্য খুব কষ্ট লাগে রে নিলয়। কত ছোট বয়সে পরিবার হারিয়েছিস। আমি হলে তো জীবনের হাল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। রাফির কথায় নিলয় হালকা করে হাসলো। সেই চেনা নিরীহ শান্ত হাসি, যে হাসির ভেতরে কেউ কোনোদিন ঝড়ের শব্দ শুনতে পায় না। জীবনের হাল ছেড়ে দিলে তো চলবে না রে রাফি। আমার জন্য কেউ থেমে থাকবে না। আমি পড়ে গেলে কেউ হাত বাড়িয়ে তুলবে না। তাই নিজেকেই নিজের ভরসা হতে শিখেছি। আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে কী হতো বল? যারা আমার জীবনটা নষ্ট করেছে তারা তো তখন হাসতো। আমি চাই না কেউ হাসুক। আমি চাই একদিন তারা কাঁদুক, আমার মতো করে কাঁদুক। রাফি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। এতদিনের বন্ধু, তবুও মাঝে মাঝে ওকে অচেনা লাগে। চোখ দুটোতে এমন এক শীতলতা, যেন ভিতরে কোথাও বরফ জমে আছে। তুই মাঝে মাঝে এমন কথা বলিস, ভয় লাগে রে। কাউকে শেষ করার কথা বললি একটু আগে। কি করতে চাস তুই? নিলয় ধীরে ধীরে ছাদের রেলিংয়ে হাত রাখলো। নিচে ভার্সিটির ক্যাম্পাস, হাসি, আড্ডা, প্রেম, স্বপ্নে ভরা এক পৃথিবী। আর সেই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে সে, একটা ছায়া হয়ে। সব কথা জানার দরকার হয় না রাফি। কিছু হিসাব আছে, এগুলো সময় হলেই মেটাতে হয়। আর আমার জীবনের ক্যালেন্ডারে সেই সময়টা খুব দূরে নেই। তুই কোনো ঝামেলায় জড়াসনি তো নিলয়? আমি কিন্তু চাই না তুই কোনো খারাপ পথে যাস। নিলয় এবার মুখ ঘুরিয়ে সরাসরি তাকালো রাফির চোখে। চোখ দুটো শান্ত কিন্তু গভীর, ভীষণ গভীর। খারাপ পথ আর ভালো পথ বলে কিছু থাকে না রে। যার জীবনটা শুরুই হয়েছে অন্ধকার দিয়ে, তার কাছে আলো আর অন্ধকারের পার্থক্য খুব বেশি না। আমি শুধু আমার প্রাপ্যটা নিতে শিখেছি, আর সেটা নিতে যদি কঠিন হতে হয় তাহলে আমি কঠিনই হব। রাফি কিছু বলতে গিয়েও থেমে গেল। নিলয়ের কথাগুলো আজ অন্যরকম, ভয়ঙ্কর রকমের অন্যরকম। হঠাৎ নিলয়ের পকেটের ভেতর ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা অচেনা নম্বর। নিলয়ের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সে কল রিসিভ করে খুব নিচু গলায় বলল, হ্যাঁ, আমি কথা বলছি। সব প্রস্তুত তো? না, ভুল যেন না হয় এবার। আজ রাতেই কাজটা শেষ চাই। কার সাথে কথা বললি? ক্লাসের একটা কাজ আছে, গ্রুপ প্রজেক্ট।
রাফি অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় কল কেটে স্বাভাবিক ভঙ্গিতে ফোনটা পকেটে ঢুকিয়ে দিল, কিন্তু তার চোখের ভেতর যে ঝলকটা ফুটে উঠল সেটা কোনো প্রজেক্টরের আলো না, সেটা ছিল প্রতিশোধের আগুন। রাতের খাওয়া শেষ করে দুজনই রুমে ফিরে এলো। ম্যাসের ছোট্ট ঘরটা, 2টা খাট, একটা টেবিল, বইয়ের স্তূপ আর দেওয়ালে টাঙ্গানো পরীক্ষার রুটিন। বাইরের করিডোরে হালকা শব্দ, কারোর হাসাহাসি, তারপর ধীরে ধীরে সব থেমে গেল। টেবিল ল্যাম্পের হলুদ আলোয় নিলয় বই খুলে বসেছে। রাফিও পাশে চেয়ারে বসে নোট খুলছে। দেখ তো ভাই, এই থিওরিটা আমি কিছুতেই বুঝতে পারছি না। স্যার যেভাবে বুঝাইছে মাথায় ঢুকছে না। এইটা আসলে সহজ, তুই বেশি কমপ্লিকেট করে ভাবতেছিস। দেখ, এখানে মূল পয়েন্টটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা, মুখস্থ করে লাভ নাই। তুই না থাকলে আমারে দিয়ে ভার্সিটি পাস হতো না রে, তোর ব্রেইনটা আলাদা লেভেলের। ব্রেইন না রে, বাঁচার জন্য শেখা। আমার ভুল করার সুযোগ কম, তাই হিসাব করে চলতে হয়। দেখিস, একদিন তুই অনেক বড় কিছু হবি, তখন আমারে ভুলে যাস না যেন। নিলয় এবার তাকালো রাফির দিকে, চোখে অদ্ভুত এক দৃষ্টি। তারপর মুচকি হেসে শান্ত কণ্ঠে বলল, আমি কাউকে ভুলে যাই না রে। যারা পাশে থাকে তাদের তো কখনো না, আর যারা বিপক্ষে দাঁড়ায় তাদেরও না। এই জন্যই তোকে ভয় লাগে মাঝে মাঝে। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁইছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে দুজন টুকটাক গল্প করলো। ক্লাসের মেয়েদের নিয়ে মজা, স্যারের রাগী মুখ, আসন্ন পরীক্ষার টেনশন, সবকিছু এত স্বাভাবিক, এত সাধারণ, যেন এই ছেলেটার জীবনে কোনো ঝড় নেই। ধীরে ধীরে রাফির চোখ ভারী হয়ে এলো। আমি আর পারছি না রে, ঘুমাই। তুই এত রাত জাগিস না। ঘুমা, কাল ক্লাস আছে। রাফি বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ওর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। গভীর ঘুম। ঘরটা নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। নিলয় ধীরে ধীরে বই বন্ধ করলো, চশমাটা খুলে টেবিলে রাখলো, তারপর উঠে দরজার ভেতর থেকে লক করলো। তার চোখে শান্ত ভাবটা এক মুহূর্তেই বদলে গেল। মুখের কোমলতা সরে গিয়ে জায়গা করে নিল কঠিন শীতল এক অভিব্যক্তি। সে আলমারির নিচের লুকানো ডয়ারটা খুলল, ভেতর থেকে বের করলো একটা কালো হুডি, একটা গ্লাভস আর একটা ছোট্ট মেটালিক বাক্স। মোবাইলটা হাতে নিয়ে একটা বিশেষ অ্যাপ খুলল, সেখানে মাত্র একটা নাম জলজল করছে, এনকে। নিলয় ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলল। এই ভার্সিটিতে নিলয় শান্ত, নিরীহ, এতিম এক ছাত্র, কিন্তু শহরের অন্ধকার জগতে সেখানে সে এনকে, একটা নাম যেটা উচ্চারণ করলেই অনেকের গলা শুকিয়ে যায়, যার আদেশ মানা মানেই বাঁচা, অমান্য করা মানেই শেষ। নিলয় ফোনে একটা ছোট্ট ভয়েস মেসেজ পাঠালো। আমি বের হচ্ছি, লোকেশন রেডি রাখো। ইয়েস বস। নিলয় আয়নায় নিজের দিকে তাকালো। সাধারণ ছাত্রের মুখটা আর নেই, সেখানে এখন শুধু অন্ধকারের রাজা দাঁড়িয়ে আছে। আজ রাতেও কেউ জানবে না ম্যাসের এই ছোট্ট রুম থেকে বের হওয়া ছেলেটাই শহরের সবচেয়ে ভয়ঙ্কর ছায়া। দরজা আস্তে খুলে সে অন্ধকার করিডোর পেরিয়ে বেরিয়ে গেল। রাফি তখনও ঘুমে অবচেতন। সে জানো না তার সবচেয়ে কাছের বন্ধুটাই এই শহরের অন্ধকার সাম্রাজ্যের কিং। রাত তখন গভীর। শহরের এক পরিত্যক্ত গুদাম ঘর, চারিদিকে অন্ধকার, কেবল কিছু সাদা হেডলাইটের আলো মেঝের উপর কাঁপছে। কালো গাড়িটা ধীরে ধীরে এসে থামলো। গাড়ির দরজা খুলতে নেমে এলো নিলয়। কালো হুডি, গ্লাভস পরা হাত, চোখে সেই শীতল দৃষ্টি। এখানে সে আর ভার্সিটির এতিম ছাত্র না, এখানে সে শুধু এনকে। তার পা মাটিতে পড়তে চারিদিক থেকে কয়েকজন গার্ড এগিয়ে এলো। সবাই মাথা নিচু করে একসাথে বলল, বস সালাম। নিলয় কোনো উত্তর দিল না, শুধু একবার চারপাশে তাকালো। তার উপস্থিতিতেই জায়গাটা ভারী হয়ে উঠল। গুদামের ভেতর একটা লোহার খুঁটির সাথে শক্ত করে বাঁধা একজন লোক, মুখে কাপড় গোজা, শরীর কাঁপছে ভয়ে, চোখ দুটো ফেটে বের হওয়ার মতো অবস্থা। নিলয় ধীরে ধীরে তার সামনে এগিয়ে দাঁড়ালো। একজন গার্ড এগিয়ে এসে বলল, বস, এই লোকটা 3 মাস ধরে এলাকার মেয়েদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করছে। প্রমাণ ক্লিয়ার। দুজন এখনো হাসপাতালে, একজনের অবস্থা খারাপ। নিলয়ের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের কোণে রাগ নেই, শুধু নীরবতা। নিলয় নিচু হয়ে লোকটার মুখ থেকে কাপড়টা টেনে খুলে দিল। লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, ভাই ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমি টাকা দিব, অনেক টাকা দিব। টাকা? তুই কি ভাবছিস সব কিছু টাকায় মাপা যায়? যে মেয়েগুলোর জীবন নষ্ট করেছিস তাদের সম্মান কি টাকায় ফিরিয়ে দিবি? আমি আর করব না, কসম, ভুল হয়ে গেছে। নিলয় ধীরে ধীরে দাঁড়ালো।
চারপাশে তার লোকজন নিঃশব্দে দাঁড়িয়ে, কারোর সাহস নেই চোখ তুলে তাকানোর। এই শহরে অনেক অপরাধী আছে, কিন্তু আমি একটা জিনিস সহ্য করতে পারি না, যে নারীকে দুর্বল ভেবে ছিঁড়ে খেতে চাই। সে হাতের গ্লাভসটা শক্ত করে টান দিল, তারপর এক ঘুষি মারল লোকটার মুখে। রক্ত ছিটকে পড়ল মেঝেতে। লোকটা চিৎকার করে উঠল। নিলয়ের গলা আরো ঠান্ডা হয়ে এলো। তুই জানিস আমি এতিম, আমি জানি অসহায় হওয়া কাকে বলে, আর তাই অসহায়দের উপর অত্যাচার দেখলে আমার হাত থামে না। সে নিজের হাতে শাস্তি দিতে শুরু করলো। প্রতিটা আঘাত ছিল হিসেব করে, রাগে না, উত্তেজনায় না, বরং এক অদ্ভুত শীতল ন্যায়বোধ থেকে। গার্ডরা নীরবে দাঁড়িয়ে রইল, কারণ তারা জানে আজ বস নিজেই শাস্তি দিচ্ছে। কিছুক্ষণ পর নিলয় থেমে গেল। লোকটা আধমরা হয়ে ঝুলে আছে। নিলয় গম্ভীর গলায় বলল, ওর চোখ তুলে ফেলো, এটা যেন শেষ হয় এই শহরে, আর কোনো মেয়ের চোখে যেন এই লোকটার জন্য ভয় না থাকে। আন্ডারস্টুড বস। নিলয় পিছন থেকে হাঁটতে শুরু করলো। তার জুতার শব্দ গুদামের ভেতর প্রতিধ্বনি তুলছে। সে আইন না, সে আদালত না, কিন্তু অন্ধকার জগতে সেই শেষ কথা। ভার্সিটিতে সে নিরীহ নিলয়, কিন্তু শহরের ছায়ে সে সেই বিচারক যার রায়ে আপিল করার সুযোগ নেই। গাড়িতে উঠে বসতে তার ফোনে একটা মেসেজ এলো, টার্গেট ক্লিয়ার। নিলয় চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তার ভেতরে অন্ধকারটা আরো গভীর হলো, কারণ এটাই শুরু। শহর এখনো জানে না ছদ্মবেশী মাফিয়া কিং তার রাজত্ব বিস্তার করতে শুরু করেছে। রাতের অন্ধকার গিলে খেয়ে আবারও শহরটাকে স্বাভাবিক করে দিল। নিলয়ের গাড়িটা ম্যাসের গলিতে ঢুকতে সে চারপাশে একবার তাকালো। সব নিঃশব্দ, সব শান্ত, যেন এই শহরে কোনো ঝড় বয়ে যায়নি। সে আস্তে করে রুমের দরজা খুলল। রাফি তখনও গভীর ঘুমে। নিলয় আলমারিতে লুকানো জায়গাটায় কালো হুডি, গ্লাভস আর সেই মেটালিক বাক্সটা রেখে দিল। প্রতিটা জিনিস আগের মতো গুছিয়ে রাখলো, যেন কোনোদিন বেরই হয়নি। তারপর বাথরুমে ঢুকে মুখে পানি দিল। আয়নায় নিজের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ আগে যে চোখে ছিল কঠিন শীতলতা, এখন সেখানে আবার ফিরে এসেছে সেই শান্ত নিরীহ ছেলের চাহনি। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম এলো না। অন্যদিকে সেই পরিত্যক্ত গুদাম ঘরে রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল। একটা ভয়ত অসহায় চিৎকার বাতাসে ছড়িয়ে পড়ল। লোকটা মাটিতে পড়ে কাঁপছে। তার দুই চোখ অন্ধকারে চিরতরে ডুবে গেছে, যেন তাকে শেখানো হয়েছে যে চোখ মেয়েদের দিকে নোংরা দৃষ্টিতে তাকায়, সে চোখ এই পৃথিবী দেখার যোগ্য না। গার্ডদের একজন নিচু গলায় বলল, বসের আদেশ ছিল সে যেন আর কখনো কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। শহরের রাত গিলে ফেলো, কেউ কিছু জানলো না। সকাল হলো। ড্রয়িং রুমে সোফায় বসে আখির বাবা চাহাতে টিভি দেখছিলেন। হঠাৎ ব্রেকিং নিউজ ভেসে উঠল। এক ভয়ঙ্কর অপরাধীকে অজ্ঞাত এক ব্যক্তি নির্মম শাস্তি দিয়েছে। শহরে আবারও সক্রিয় রহস্যময়ী এমকে। সে কে? কেন বারবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে? টিভির পর্দা ঝাপসা করে দেখানো হলো আহত লোকটাকে। নিউজ রিপোর্টার বলছে, অভিযুক্ত ব্যক্তি একাধিক নারী নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তবে তাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তা অত্যন্ত নির্মম। আকি পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ পর্দার দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল। সে আরো কাছে গিয়ে তাকালো। রিপোর্টার বলছে, তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। আব্বু, এটা কি? আহ! কি হলো আখি? ওর চোখ তুলে ফেলছে। এটা মানুষ করতে পারে? এনকে সে কে জানে না, কিন্তু সে অপরাধীদের শাস্তি দেয়। কেউ বলে সে অপরাধী, কেউ বলে সে ছায়ার বিচারক। আকির বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। তার মনে অদ্ভুত এক ভয় ঢুকে গেল। সে ফিসফিস করে বলল, যদি সে ভুল কাউকে শাস্তি দেয়, যদি সে একদিন নিরীহ কারোর পেছনে লাগে? টিভি স্ক্রিনে আবারও ভেসে উঠল শহরে আতঙ্ক, কিন্তু একই সাথে এক ধরনের রহস্যময় নিরাপত্তা বোধ কাজ করছে সাধারণ মানুষের মাঝে, কারণ অপরাধীরা এখন ভয়ে কাঁপছে। আর ম্যাসের ছোট্ট রুমে নিলয় তখন ঘুম থেকে উঠে নিরীহ চোখে হাই তুলছে। রাফি বলল, এই শুনেছিস, কাল রাতে আবার সেই এনকে আর একটা কেস শেষ করেছি। সত্যি? তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল, যেটা কেউ খেয়াল করল না। শহর জুড়ে একটাই প্রশ্ন, কেই এনকে? কেন সে অপরাধীদের এভাবে শাস্তি দেয়? সকালের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। ম্যাসের রুমটা আবার সেই চেনা সাধারণ জীবনের পরিবেশে ভরে গেছে। রাফি বিছানায় আতশোয়া হয়ে মোবাইলে নিউজ দেখছে। হঠাৎ সে উত্তেজিত গলায় বলে উঠল, যাই বলিস নিলয়, লোকটা কিন্তু হেভি। মানে অপরাধ করলে এমন শাস্তি একদম সিনেমার মতো। সিনেমা না রে, বাস্তবের চেয়েও বাস্তব। দেখ না ভাই, সবাই ভয় পাচ্ছে, আবার অনেক খুশিও হয়েছে। লোকটা যেমনই হোক অপরাধীদের ছাড় দিচ্ছে না।
এই সাহস লাগে রে। নিলয়ের আঙ্গুলের বইয়ের পাতায় থেমে গেল, চোখে এক মুহূর্তের জন্য সেই পরিচিতি শীতল ঝলক ফুটে উঠল। নিলয় ধীরে ধীরে বলল, একজন অপরাধীও বাঁচতে পারবে না। যে অন্যায় করবে তার শাস্তি হবেই। তুই এত শিওর কিভাবে? আরে এমনি বললাম, দেখ না যেভাবে প্রতিদিন অপরাধীদের শাস্তি দিচ্ছে, মনে হয় যেন হিসাব করে এগোচ্ছে। একদিন সব অপরাধী শেষ হয়ে যাবে। আমি কিন্তু চাই লোকটা ধরা না পড়ুক, কারণ আইন তো সবসময় টাকা আর ক্ষমতার কাছে হেরে যায়। কিন্তু এই এনকে কারো কথা শোনে না। আইন অন্ধ হতে পারে, কিন্তু বিচার কখনো অন্ধ হয় না। কেউ না কেউ তো থাকবে যে হিসাবটা মিলিয়ে দেবে। তুই না মাঝে মাঝে এমন ডায়লগ মারিস, মনে হয় তুই সেই এনকে। কথাটা শুনে এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। নিলয় স্থির দৃষ্টিতে রাফির দিকে তাকালো, তারপর হেসে ফেলল। পাগল নাকি? আমি তো নিজের টিউশনির টাকায় মাস চালাই। এনকে হলে কি এই মেসে থাকতাম? সেটাও ঠিক, তোর মতন শান্ত ছেলের পক্ষে এসব সম্ভব না। নিলয় আবার বইয়ের দিকে চোখ নামিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক গভীর রহস্যময় হাসি। সবার সামনে সে নিরীহ, বন্ধুর কাছে সাধারণ, সমাজের চোখে এতিম এক ছাত্র, কিন্তু তার ভেতরে যে অন্ধকার জেগে উঠেছে সেই অন্ধকার থামার জন্য জন্মায়নি। রাফি জানে না সে যাকে নিয়ে গল্প করছে, যার সাহসের প্রশংসা করছে, সে ঠিক তার সামনেই বসে আছে। আর নিলয় মনে মনে প্রতিজ্ঞা করলো, এই শহরে অন্যায়ের শ্বাস যতদিন আছে এনকে ততদিন ছায়া হয়ে থাকবে। সকালের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে শহরের আকাশে। মেসের ছোট্ট ডাইনিং স্পেসে আজও সেই চেনা গন্ধ, ডাল ভাজি আর গরম রুটি ধোয়া। নিলয় আর রাফি পাশাপাশি বসে নাস্তা করছে। সবকিছু এত স্বাভাবিক, এত সাধারণ, যেন গত রাতটা ছিল একেবারে নিরীহ, কোনো অন্ধকারের ছায়া ছাড়া। এই ডালটা আজকে একটু ভালোই হয়েছে মনে হয়, কাল তো একদম পানির মতন ছিল। মেসের রান্নায় বেশি আশা করা ঠিক না, খেয়ে বেঁচে থাকাই বড় কথা। আজকে কিন্তু প্রথম ক্লাসে কুইজ নিতে পারি, আমি কিন্তু কিছুই পড়ি নাই ঠিক মতো। আমি তোকে রাতে বলছিলাম আর একটু পড়তে। এখন টেনশন করে লাভ কি? যা পড়েছিস সেটা নিয়েই আত্মবিশ্বাসী থাক। তোর জন্য সহজ, তুই তো একবার পড়লেই তোর মাথায় ঢুকে যায়। নিলয় চুপ করে গেল। সে কখনো কাউকে বলে না, তার মাথায় শুধু বইয়ের পড়া না, আরো অনেক হিসাব জমা থাকে। নাস্তা শেষ করে দুজন একসাথে বের হলো। ম্যাসের গলি পেরিয়ে রোদ ঝলমলে রাস্তায় হাঁটছে। চারপাশে ছাত্রীদের ভিড়, কেউ রিকশায়, কেউ হেঁটে, কেউ হাসতে হাসতে গল্প করছে। দেখ, আজকে আখিরা হয়তো আগেই চলে আসবে। কালকে ওরা ক্যান্টিনে বসে অনেক আলোচনা করেছিল এনকে কে নিয়ে। মানুষ রহস্য পছন্দ করে, যাকে চেনে না তাকে নিয়ে বেশি কথা বলে। তুই এবার শুরু করলি, সবকিছুর মধ্যে গভীর কথা ঢুকাতে হয়। নিলয় মৃদু হাসলো, হাঁটতে হাঁটতে আকাশের দিকে একবার তাকালো। রোদে তার মুখে একবারে সাধারণ এক ছাত্রের ছাপ। কেউ দেখলে বলবে স্বপ্ন আর সংগ্রামে বেঁচে থাকা এক ছেলেই তো। ভার্সিটির গেটের সামনে পৌঁছে দুজন থামলো। ভেতরে ঢুকতেই কোলাহল, বন্ধুত্ব, ক্লাসের তারা, সব মিলিয়ে এক অন্য জগৎ। চল আজকে ক্যান্টিনে চা আমার তরফ থেকে, কুইজ ভালো দিলে তোকে ট্রিট দিব। আগে কুইজ বাঁচা, তারপর ট্রিটের চিন্তা কর। দুজন পাশাপাশি হেঁটে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। সবকিছু এত স্বাভাবিক, এত সাধারণ। এই ভিড়ের মাঝে হাঁটছে এনকে। কেউ জানে না গত রাতের অন্ধকার আর সকালের আলো। এই মানুষের দুইটা মুখ। ভার্সিটির করিডর ভরে গেছে ছাত্র ছাত্রীদের কোলাহলে। কেউ হাসছে, কেউ দৌড়ে ক্লাসে ঢুকছে, কেউ শেষ মুহূর্তে নোট দেখে নিচ্ছে। নিলয় আর রাফি একসাথে ক্লাসরুমে ঢুকলো। সবকিছু এত সাধারণ, এত স্বাভাবিক, যেন এদের জীবনও অন্য সবার মতোই, শুধু পড়াশোনা, বন্ধুত্ব আর ভবিষ্যতের স্বপ্ন। রাফি বেঞ্চে বসতে বসতে বলল, আজকে কিন্তু স্যার সিরিয়াস মুডে থাকবি। কালকে যে হোমওয়ার্ক দিয়েছিল অর্ধেক মানুষ করে নাই। যারা করে নাই তাদেরই টেনশন হবে, আমরা তো করে এসেছি। আমরা না, তুই। আমি তো তোর কাছ থেকে দেখে লিখেছি। ঠিক তখনই স্যার ক্লাসে ঢুকলেন। মাঝবয়সী, চশমা, গম্ভীর, কিন্তু ভেতরে ভীষণ আন্তরিক একজন মানুষ। পুরো ক্লাস মুহূর্তে চুপ হয়ে গেল। স্যার বই টেবিলে রেখে বললেন, আমি চাই তোমরা শুধু পাস করার জন্য না, শেখার জন্য পড়ো। জীবনে ডিগ্রির চেয়ে জ্ঞান অনেক বড় জিনিস। তার পড়ানোর ভঙ্গিটা আলাদা। শুধু বইয়ের লাইনে না পড়ে উদাহরণ দিয়ে, গল্প জুড়ে বাস্তবের সাথে মিলিয়ে বোঝান। ক্লাসের কঠিন বিষয়গুলো তার ব্যাখ্যায় সহজ হয়ে যায়। রাফি কানে কানে বলল, এই জন্যই ওনাকে ভালো লাগে। অন্য স্যাররা শুধু স্লাইড পড়ে। নীলয় মনোযোগ দিয়ে শুনছে, চোখ স্থির, খাতায় টুকে নিচ্ছে প্রতিটা গুরুত্বপূর্ণ কথা। তার পড়াশোনার প্রতি মনোযোগ, কোনো ফাঁকি নেই। স্যার হঠাৎ প্রশ্ন করলেন,
এই অংশটা কে ব্যাখ্যা করতে পারবে? ক্লাসে নীরবতা, কেউ হাত তুলছে না। স্যারের চোখ ঘুরে এসে থামলো নিলয়ের ওপর। তিনি মৃদু হেসে বললেন, নিলয়, তুমিই বলো। নিলয় ধীরে উঠে দাঁড়ালো, গলা শান্ত, আত্মবিশ্বাস। সে পরিষ্কারভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করে দিল। ক্লাসের অনেকেই অবাক হয়ে তাকিয়ে রইল। স্যার সন্তুষ্ট মুখে বললেন, ভালো, খুব সুন্দর করে বুঝিয়েছো। এইভাবে পড়াশোনা করলে অনেক দূর যাবে। নিলয় মাথা নিচু করে বসে পড়ল। প্রশংসা পেলে সে কখনো বাড়তি কিছু প্রকাশ করে না, শুধু হালকা একটা বিনয়ী হাসি। রাফি কানে কানে বলল, দেখেছিস, তুই একদিন বড় অফিসার হবি। আমার ভুলে যাস না যেন আবার। নিলয় জানালার দিকে তাকালো। রোদ এসে তার মুখে পড়ছে। একেবারে সাধারণ এক ছাত্রের মতো লাগছে তাকে। নিলয় ধীরে বলল, ভবিষ্যৎ কি হবে জানি না, তবে নিজের জায়গা একদিন ঠিকই করে নেব। ক্লাস চলতে থাকলো। চকের ঘষঘষির শব্দ, খাতায় কলমের টুকটাক আওয়াজ, মাঝে মাঝে স্যারের কড়া দৃষ্টি, সব মিলিয়ে একদম স্বাভাবিক এক সকাল। দিনের আলোয় তার জীবনে কোনো রহস্য নেই। এখানে সে শুধু নিলয়, পড়াশোনায় ভালো, শান্ত, দায়িত্বশীল এক ছাত্র। ক্লাস শেষ, ঘন্টা বাজতে পুরো রুমটা আবার কোলাহলে ভরে উঠল। কেউ ব্যাগ গুছাচ্ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, কেউ আবার দ্রুত বেরিয়ে যাচ্ছে পরে ক্লাস ধরার জন্য। চকে গুঁড়ো আর বইয়ের পাতার গন্ধ মিশে আছে ক্লাসরুমের বাতাসে। নিলয় ধীরে ধীরে খাতা গুছিয়ে ব্যাগে রাখছে। রাফি ইতিমধ্যে দাঁড়িয়ে হাই তুলতে তুলতে বলল, উফ, এই স্যারের ক্লাসে না মাথা একদম গরম হয়ে যায়। এত সিরিয়াসলি পড়ায়। সিরিয়াসলি না পড়ালে তো আমরা কিছু শিখতাম না। নিলয়, একটু শুনবে? নিলয় ঘুরে তাকালো। আখি দাঁড়িয়ে আছে, হাতে খাতা, মুখে একটু অস্বস্তির ছাপ। তুমি কি আমাকে একটু পড়াটা বুঝিয়ে দেবে? আমার মাথায় কিছুই ধরছে না। স্যার যেটা বোঝালো আমি ঠিকমতো ধরতে পারিনি। এই সুযোগটা মিস করিস না কিন্তু। টপার স্যার নিজে পড়াবে। চুপ থাকতো। ঠিক আছে, ক্যান্টিনে বসে সেখানে বুঝিয়ে দিচ্ছি। তিনজন একসাথে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। চারপাশে ছাত্র ছাত্রীদের ভিড়, হাসাহাসি, আড্ডা, পুরো জায়গাটা জীবন্ত হয়ে আছে। ক্যান্টিনে ঢুকতেই ভাজা পোড়ার গন্ধ আর চায়ের ধোঁয়া ভেসে এলো। এক কোণে টেবিলে গিয়ে তারা বসলো। রাফি চা নিতে চলে গেল। আখি খাতা খুলে নিলয়ের সামনে ধরল। এই অংশটা আমি যতই পড়ি বুঝতে পারছি না, মাথা একদম কাজ করছে না। নিলয় খাতাটা নিজের দিকে টেনে নিল। কিছুক্ষণ চুপ করে দেখে নিল, তারপর ধীরে ধীরে বোঝাতে শুরু করলো। দেখো, এখানে আসলে বিষয়টা খুব কঠিন না। তার যেটা বলছিলেন সেটার মূল পয়েন্টটা এখানে। সে খাতায় কলম দিয়ে ছোট ছোট করে লিখে দেখাতে লাগলো। ধীরে ধীরে উদাহরণ দিয়ে বোঝাতে লাগলো। তার বোঝানোর ভঙ্গি শান্ত, পরিষ্কার। একবার শুনলেই যেন বিষয়টা সহজ হয়ে যায়। আখি মন দিয়ে শুনছে আর মাঝে মাঝে প্রশ্ন করছে। কিছুক্ষণ পরে তার মুখে হাসি ফুটে উঠল। আচ্ছা, এখন বুঝতে পারছি। এত সহজ ছিল? কঠিন না, শুধু একটু ধৈর্য নিয়ে বুঝতে হয়। এই নাও, পড়ার সাথে চা না হলে চলে? আজকে কিন্তু নিলয় না থাকলে আমি কিছুই বুঝতাম না। ওকে, সবসময় কাজে লাগাও। এই ছেলেটা না বলবে না। তোমরা দুজনই খুব বেশি কথা বলো। তিনজনের হাসিতে ক্যান্টিনের টেবিলটা ভরে উঠল। ক্যান্টিনে কিছুক্ষণ বসে গল্প করার পর নিলয় আর রাফি ভার্সিটি থেকে বের হয়ে গেল। বিকেলের রোদটা তখন একটু নরম হয়ে এসেছে। রাস্তার পাশে গাছের ছায়া পড়ে আছে, হালকা বাতাস বইছে। চারপাশে ছাত্রছাত্রীরা দল বেঁধে হাঁটছে, কেউ রিকশায় উঠছে, কেউ আবার চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। নিলয় আর রাফি ধীরে ধীরে হাঁটছে মেসের দিকে। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাফি, মনে হয় আর একটা টিউশন খুঁজতে হবে। কেন রে? তোর তো আগে দুইটাই আছে। এই দুটা দিয়ে ঠিকমতো খরচ চলে না। মেসের ভাড়া, বইয়ের খরচ, নিজের চলাফেরা। মাসের শেষে দেখিস পকেট প্রায় খালি হয়ে যায়। তুই এত কষ্ট করিস কিভাবে রে? সকাল থেকে ক্লাস, তারপর টিউশন, আবার রাতে পড়াশোনা। আমি হলে অনেক আগেই হাল ছেড়ে দিতাম। হাল ছেড়ে দিলে তো চলবে না। আমাকে তো নিজের জন্যই বাঁচতে হবে, আর কারো ভরসা তো নেই। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ রাখবো। আমাদের এলাকার এক আন্টি নাকি তার ছেলের জন্য টিউটর খুঁজছিল। মিললে তোকে বলবো। দেখিস যদি কিছু পাওয়া যায়। গল্প করতে করতে তারা মেসের গলির ভেতর ঢুকে পড়ল। ছোট্ট সেই পুরনো বিল্ডিংটা এখন তাদের কাছে অনেকটা নিজের বাড়ির মতো লাগে। রুমে ঢুকে রাফি ব্যাগটা ছুঁড়ে দিয়ে বলল, আমি আগে গোসল করব, আজকে অনেক গরম, মাথা ধরে গেছে। যা, আমি ততক্ষণে কাপড় গোছাই। কিছুক্ষণ পরে দুজনে ফ্রেশ হয়ে বের হয়ে এলো।
গোসলের পর শরীরটা অনেকটা হালকা লাগছে। মেসের ডাইনিংয়ে গিয়ে তারা খেতে বসলো। সাধারণ ভাত, ডাল আর সবজি। রাফি ভাত মাখতে মাখতে বলল, জীবনে যদি বড়লোক হই তাহলে কিন্তু প্রতিদিন মাংস খাবো। তুই বড়লোক হলে আমাকে ভুলে যাবি না তো? তুই না থাকলেও আমি অর্ধেক পরীক্ষায় ফেল করতাম, তোকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। দুজনের হাসিতে ডাইনিং টেবিলটা ভরে উঠল। সবকিছু একদম সাধারণ। দুজন ছাত্রের স্বাভাবিক জীবন, পড়াশোনা, টিউশন, টাকার চিন্তা আর ছোট ছোট স্বপ্ন। নিলয়কে দেখলে কেউ বুঝতেই পারবে না এই ছেলেটার জীবনে অন্য কোনো অন্ধকার গল্প আছে। খাওয়া শেষ করে নিলয় আর রাফি ধীরে ধীরে রুমে ফিরে এলো। পেট ভরে ভাত খাওয়ার পর শরীরটা একটু ভারী লাগছে। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। রুমের ছোট্ট জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। রাফি বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, উফ, খাওয়ার পর না চোখে ঘুম চলে আসি। আজকে যদি আর কোথাও যেতে না হতো তাহলে এক ঘুমে সন্ধ্যা করে দিতাম। তোর তো কোনো কাজই নাই, ঘুমানোই তোর প্রধান দায়িত্ব। এই জন্যই তো তোর সাথে বন্ধুত্ব। তুই কষ্ট করবি আর আমি গল্প করব। দুজনেই একটু হেসে নিল। তারপর কিছুক্ষণ চুপচাপ রুমে বিশ্রাম নিল। নিলয় বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। টাকা, পড়াশোনা, ভবিষ্যৎ। কিছুক্ষণ পরে সে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে বের হতে হবে, টিউশনে দেরি হয়ে যাবে। যা, ভালো করে পড়িস আর ফেরার সময় আমার জন্য একটা চা নিয়ে আসিস। নিলয় হালকা হেসে ব্যাগটা কাঁধে নিল। ম্যাচ থেকে বের হয়ে সে হাঁটতে লাগলো রাস্তা ধরে। সন্ধ্যার আলো নেমে আসছে শহরের ওপর। রাস্তার লাইটগুলো এক একে জ্বলে উঠছে। কিছুক্ষণ পর সে পৌঁছে গেল সেই বাসায় যেখানে সামনে সে টিউশন পড়ায়। দোতলার একটা সাধারণ বাড়ি। গেট খুলে ভেতরে ঢুকতেই ছাত্রটা দৌড়ে এসে বলল, স্যার, আপনি চলে এসেছেন? হ্যাঁ, আজকে কিন্তু পড়া ঠিক মতো না পারলে ছাড়বো না। ছেলেটা একটু ভয় পেয়ে বই নিয়ে বসে পড়ল। ড্রয়িং রুমের টেবিলে বই খাতা সাজিয়ে নিলয় পড়ানো শুরু করলো। সে খুব ধৈর্য নিয়ে বোঝায়, কঠিন বিষয়গুলো সহজ করে উদাহরণ দিয়ে বোঝায়। ছেলেটা মন দিয়ে শুনছে। নিলয় বলল, দেখো, পড়াশোনা শুধু পরীক্ষার জন্য না, ভালো করে বুঝে পড়লে জীবনেও কাজে লাগে। ছেলেটা মাথা নাড়ালো। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছে। ঘরের ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। রাত বেশ হয়ে গেছে। টিউশন শেষ করে নিলয় ধীরে ধীরে ম্যাচের দিকে হাঁটছে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠছে। চারপাশে রাতের নরম নীরবতা নেমে এসেছে। দোকানগুলো একে একে বন্ধ হচ্ছে। কোথাও আবার চায়ের দোকানে বসে কয়েকজন গল্প করছে। নিলয় ক্লান্ত পায়ে হাঁটছে, কিন্তু তার মুখে সেই শান্ত ভাবটা এখনো আছে। এই জীবনটাই তার অভ্যাস হয়ে গেছে। দিনে ক্লাস, বিকেলে টিউশন, রাতে পড়াশোনা। কিছুক্ষণ পর সে ম্যাচে পৌঁছে গেল। রুমের দরজা খুলতেই ভেতরে দেখলো রাফি বিছানায় বসে মোবাইল ঘাঁটছে। রাফি নিলয়কে দেখেই মুখ বাঁকিয়ে বলল, ওহো, মহামান্য টিউশন স্যার অবশ্যই ফিরেছেন। আজকে তো মনে হচ্ছিল আর ফিরবিই না। কেন? আমি না ফিরলে তুই খুব খুশি হতিস মনে হয়। না রে, তুই না ফিরলে আমাকে পড়া বুঝিয়ে কে দিত? পরীক্ষার আগে তোকে ছাড়া আমি একদম শেষ। তুই নিজে পড়লে এসব সমস্যা হতো না। না ভাই, আমি জন্মগত অলস মানুষ। দুজনেই হেসে ফেলল। নিলয় আবার ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। বই খাতা খুলে পড়তে শুরু করলো। রাফিও পাশে বসে পড়া নিয়ে টুকটাক প্রশ্ন করতে লাগলো। রুমের ভেতর তখন শুধু পাতার শব্দ আর কলমের খসখস আওয়াজ। কখনো নিলয় বুঝিয়ে দিচ্ছে, কখনো রাফি মাথা চুলকাচ্ছে। রাফি একটু বিরক্ত হয়ে বলল, এই পড়াগুলো কে বানায় বলতো? মাথা একদম ঘুরে যায়। ধীরে ধীরে পড়লে সবই সহজ লাগে। চল আগে খেয়ে আসি, না হয় পরে আবার ঘুম এসে যাবে। নিলয় বই বন্ধ করে মাথা নাড়ল। দুজন একসাথে ডাইনিংয়ে গেল। সাধারণ ভাত, ডাল আর একটা ডিম ভাজি। রাফি ভাত মাখতে মাখতে বলল, জীবনে যদি অনেক টাকা হয় আমি কিন্তু প্রতিদিন বিরিয়ানি খাবো। তুই তো 2 দিন খেয়েই আবার ভাত ডাল খুঁজবি। হতে পারে, কিন্তু স্বপ্ন দেখতে তো আর দোষ নেই। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন তাদের জীবনে সরল আনন্দ লুকিয়ে আছে। নিলয়কে দেখলে কেউ বুঝতে পারবে না এই সাধারণ ছেলেটার জীবনে রাত নামলেই আরেকটা গল্প শুরু হয়। একটা অন্ধকার গল্প যেখানে ন্যায় আর প্রতিশোধের সীমারেখা খুব সূক্ষ্ম। রাত ধীরে ধীরে গভীর হয়ে উঠছে। চারিদিকে এক অদ্ভুত ধরনের নীরবতা নেমে এসেছে। শহরের ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, মানুষের ভিড় সব যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে গেছে। ম্যাচের ছোট্ট রুমে তখনও আলো জ্বলছে। টেবিলের উপর বইয়ের স্তূপ, খাতার পাতা উল্টে যাচ্ছে হালকা বাতাসে।
খাওয়া শেষ করে নিলয় আবার পড়তে বসেছে। সামনে খোলা মোটা একটা বই, হাতে কলম, চোখে সেই মনোযোগ। রাফি তখন পাশের খাটে আদর্শহ হয়ে বই দেখছিল ঠিকই, কিন্তু তার চোখে ঘুমের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। রাফি হাই তুলে বলল, দোস্ত, তুই মানুষ না রোবট? এত পড়াশোনা কিভাবে করিস বলতো? রোবট হলে তো ভালোই হতো, তাহলে অন্তত ঘুম পেত না। সত্যি বলছি দোস্ত, তোর ধৈর্য দেখে অবাক হই। সারাদিন ভার্সিটি, তারপর টিউশন, তারপর আবার এত রাত জেগে পর্যন্ত পড়া। এভাবে মানুষ টিকে থাকে কিভাবে? কিছু স্বপ্ন থাকে রাফি, যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত মানুষ থামতে পারে না। রাফি আর কিছু বলল না, সে শুধু মাথা নেড়ে আবার বইয়ের দিকে তাকালো। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার চোখ বুজে এলো। ধীরে ধীরে বইটা তার হাত থেকে গড়িয়ে খাটের পাশে পড়ে গেল। রাফি তখন গভীর ঘুমে তলিয়ে গেছে। রুমটা নিঃশব্দ হয়ে গেল। টেবিলের ঘড়িতে তখন রাত প্রায় 1টা। নিলয় ধীরে ধীরে বই বন্ধ করলো, চারিদিকে তাকালো একবার। রাফির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব আস্তে করে উঠে দাঁড়ালো, যেন কোনো শব্দ না হয়। আলমারি খুলে ভেতর থেকে একটা কালো জ্যাকেট বের করলো। সাধারণ, শান্ত, ভদ্র ছাত্র নিলয় যেন ধীরে ধীরে অন্য এক রূপে ঢুকে যাচ্ছে। জ্যাকেটটা পরে আয়নার সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তার চোখে তখন আর সেই শান্ত ছাত্রের সরলতা নেই, সেখানে অদ্ভুত ঠান্ডা, কঠিন এক দৃষ্টি। তারপর সে নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। মেসের করিডোর নিস্তব্ধ, দূরে কুকুরের ডাক ভেসে আসছে। নিলয় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলো। বাইরে বের হতে রাতের ঠান্ডা বাতাস তার মুখে লাগলো, কিন্তু তার মুখে কোনো অনুভূতি নেই, কারণ রাত নামলেই তার জীবনে আরেকটা দরজা খুলে যায়, একটা অন্ধকার জগৎ যেটা কেউ জানে না। আজ এই অন্ধকার জগতে আবার নতুন শিকার ধরা পড়েছে। শহরের একটা নির্জন জায়গায় একটা পরিত্যক্ত গুদাম ঘর। ভেতরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, মাটিতে বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক। লোকটার মুখে স্পষ্ট ভয়, শরীর কাঁপছে। ঠিক তখনই দরজা কর্কর শব্দে খুলল। সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকালো। নিলয় ভেতরে ঢুকলো ধীর পায়ে। একজন লোক মাথা নিচু করে বলল, বস, যাকে খুঁজছিলেন তাকে ধরে এনেছি। নিলয় ধীরে ধীরে সেই বাঁধা লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা কাঁপা গলায় বলল, ভাই, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এই কাজ করব না। নিলয় কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন ভয়ঙ্কর এক নীরবতা। তারপর খুব আস্তে গলায় বলল, ভুল করেছো, কিন্তু সমস্যা হলো তুমি ভুলটা করেছো এমন মানুষের সাথে যাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। লোকটা কাঁপতে লাগলো আরো বেশি। গুদাম ঘরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। নিলয় ধীরে ধীরে হাত ভাঁজ করে দাঁড়ালো। তার ঠোঁটে হালকা একটা রহস্যময় হাসি ফুটে উঠল। গুদাম ঘরের ভেতরের বাতাসটা যেন হঠাৎ আরো ভারী হয়ে উঠল। চারিদিকে মিলান আলো, দেওয়ালে ঝুলে থাকা পুরনো লাইটটা মাঝে মাঝে কাঁপছে। আলোটা দুলে উঠলেই পুরো ঘরটা অদ্ভুত ছায়ে ঢেকে যাচ্ছে। মাটিতে বাঁধা লোকটা তখন কাঁপছে, তার মুখে ঘাম জমে গেছে, চোখ দুটো ভয় আর আতঙ্কে বড় হয়ে আছে। নিলয় ধীরে ধীরে কয়েক পা হেঁটে সামনে এগিয়ে গেল। তার জুতোর শব্দটা ফাঁকা গুদাম ঘরের ভেতর প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। সে একটু ঝুঁকে লোকটার দিকে তাকালো। লোকটা কাঁপা কাঁপা গলেই বলতে লাগলো, ভাই, আমাকে মাফ করে দিন, আমি আর করব না, আমি ভুল করে ফেলেছি। নিলয় কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, কিন্তু ভয়ঙ্কর এক ঠান্ডা কঠোরতা আছে। তারপর নিলয় ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। চারিদিকে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকালো। তার কণ্ঠটা শান্ত, কিন্তু এমন কঠিন যে শুনলেই শরীর কেঁপে ওঠে। নিলয় ধীরে ধীরে বলল, এই লোকটা কি করেছে জানো তোমরা? স্যার, গরিব মানুষদের কাছ থেকে সুদের নামে টাকা নিয়ে সব লুটে নিয়েছে। অনেক পরিবার পথে বসে গেছে। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তার চোখে তখন যেন এক মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে বলল, যে হাত দিয়ে সে অসহায় মানুষের টাকা মেরে খেয়েছে। গুদাম ঘরে সবাই নিঃশ্বাস আটকে শুনছে। নিলয় ঠান্ডা গলায় কথাটা শেষ করলো। সেই হাত কেটে দাও। এক মুহূর্তেই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাটিতে পড়ে থাকা লোকটা হঠাৎ উন্মাদের মতো চিৎকার করে উঠল, না না ভাই, আমাকে বাঁচান, আমি আর করব না, আমার পরিবার আছে, আমাকে মাফ করে দিন। কিন্তু কেউ তার কথা শুনল না। দুজন গার্ড সামনে এগিয়ে এলো। তারা শক্ত করে লোকটার হাতটা ধরে ফেললো। লোকটা ছটফট করতে লাগলো, চিৎকার করতে লাগলো। তার গলা ফেটে যাচ্ছে, কিন্তু সেই গুদাম ঘরের ভেতরে আর চিৎকারে কোনো মূল্য নেই। নিলয় একটু দূরে দাঁড়িয়ে আছে।
তার মুখে কোনো পরিবর্তন নেই, সে শুধু ঠান্ডা চোখে সবকিছু দেখছে। কয়েক মুহূর্ত পরে লোকটার আত্মচিৎকার গুদামঘরের ভেতর ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর সেই চিৎকারে রাতের নীরবতাও যেন কেঁপে উঠল। নিলয় ধীরে ধীরে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। বাইরে গভীর অন্ধকার, তার ঠোঁটে হালকা একটা কঠিন হাসি ফুটে উঠল। তারপর খুব শান্ত কিন্তু ভয়ঙ্কর দৃঢ় কণ্ঠে বলল, মনে রাখবে, এনকে এর এলাকায় কোনো অপরাধী পার পাবে না। যে অসহায় মানুষের কষ্টের উপর দাঁড়িয়ে নিজের রাজত্ব বানাতে চায়, তার বিচার এখানেই হবে। গুদাম ঘরে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ তারা জানে সাধারণ ছাত্র নিলয় রাত নামলেই হয়ে ওঠে এক ভয়ঙ্কর নাম, এনকে। গুদাম ঘরের কাজ শেষ হয়ে গেলে চারিদিকে আবার ধীরে ধীরে নীরবতা নেমে আসে। বাতাসে এখনো একটা চাপা আতঙ্ক ছড়িয়ে আছে। গাটরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় ধীরে ধীরে তার কালো কোটটা ঠিক করলো, তারপর শান্ত গলায় বলল, সব পরিষ্কার করে ফেলো, কেউ যেন কোনো প্রমাণ না পায়। জি স্যার। নিলয় আর কিছু না বলে ধীরে ধীরে গুদাম ঘর থেকে বেরিয়ে এলো। বাইরের রাতটা গভীর হয়ে গেছে। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার দ্রুত দরজা খুলে দিল। নিলয় উঠে বসলো। গাড়িটা ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ করে গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ড্রাইভার কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়িটা আর চালু হলো না। ড্রাইভার একটু লজ্জিত গলেই বলল, স্যার, মনে হয় গাড়িটা নষ্ট হয়ে গেছে। নিলয় ঘড়ির দিকে তাকায়। রাত অনেক হয়ে গেছে। সে ধীরে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ল। চারিদিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা, মেস তো বেশি দূরে না, আমি হেঁটেই চলে যাব, তুমি গাড়িটা ঠিক করো। স্যার, আমি কি কাউকে ডেকে? না, দরকার নেই। তারপর সে একা হেঁটে রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলো। রাতের রাস্তা প্রায় ফাঁকা, মাঝে মাঝে কোনো গাড়ি দ্রুত চলে যাচ্ছে। রাস্তার লাইটগুলো আধা আলো ছড়াচ্ছে। নিলয় ধীরে ধীরে হাঁটছে। তার মুখে আবার সেই সাধারণ ছাত্রের শান্ত ভাব ফিরে এসেছে, যেন সে শুধু একজন সাধারণ ভার্সিটি ছেলে। কিছু দূর যেতেই হঠাৎ কয়েকটা ছায়া সামনে এসে দাঁড়ালো। 4-5টা বকাটে ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। একজন সামনে এসে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এই ভাই, কোথায় যাচ্ছিস এত রাতে? দেখতে তো ভালোই ভদ্র ছেলে মনে হয়। ফোনটা দে, আর মানিব্যাগটাও বের কর। নিলয় থেমে গেল। কয়েক সেকেন্ড তাদের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। তারপর খুব সাধারণ গলায় বলল, বেশি বার বেরো না। আরে শোন, আমাদেরকে উদ্দেশ দিচ্ছে। কিরে ভাই, বেশি কথা বলিস না, চুপচাপ ফোনটা দে। নিলয়ের চোখে তখন এক মুহূর্তের জন্য অন্যরকম একটা ঝিলিক দেখা গেল। সে ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো। ছেলেগুলো ভাবলো সে হয়তো ভয় পেয়ে ফোন দিচ্ছে, কিন্তু নিলয় ফোনটা কানে তুলে খুব শান্ত গলায় বলল, হ্যালো। জি স্যার। নিলয় চোখ না সরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, লোকেশন পাঠাচ্ছি। এখানে কয়েকটা ছেলে আছে, খুব রাত জেগে ঘোরাঘুরি করতে ভালোবাসে, ওদের একটু গুদামে নিয়ে যাও। কথাটা বলে সে ফোনটা কেটে দিল। ছেলেগুলো প্রথমে হেসে উঠল। একজন বলল, কি রে, কাকে ফোন দিলি? পুলিশ? এইসব নাটক করে লাভ নেই, ফোনটা দে। তার কথা শেষ হওয়ার আগে দূর থেকে কয়েকটা কালো গাড়ি এসে থামলো। দরজা খুলে কয়েকজন কালো পোশাকের মানুষ নেমে এলো। তাদের চোখে মুখে এমন ভয়ঙ্কর কঠোরতা যে মুহূর্তে পরিবেশটাও বদলে গেল। পকেটের ছেলেগুলো থমকে গেল। নিলয় তখন শান্তভাবে তাদের পাশ কাটিয়ে হাঁটা শুরু করলো। পেছন থেকে শুধু আতঙ্কিত চিৎকার ভেসে আসতে লাগলো, কিন্তু নিলয় একবারও পেছনে তাকালো না, কারণ সে জানে যারা অন্যায় করে তাদের বিচার একদিন না একদিন হবেই। কালো গাড়িগুলো থামার সাথে সাথে মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। কিছুক্ষণ আগেও যারা রাস্তার মাঝে দাঁড়িয়ে বুক ফুলিয়ে দাপট দেখাচ্ছিল, সেই বকাটে ছেলেগুলো এখন ভয়ে কাঁপছে। গাড়িটা এক মুহূর্ত দেরি করলো না, শক্ত হাতে তাদের ধরে টেনে হিসে গাড়ির ভেতর তুলে ফেললো। একজন ছেলেটা চিৎকার করে উঠল, এই এই, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো। কিন্তু কেউ তার কথা শুনলো না। গাড়ির দরজা জোরে বন্ধ হয়ে গেল। তারপর দ্রুত অন্ধকারের রাস্তা পেরিয়ে গাড়িগুলো ছুটে চলল সেই পুরনো গুদাম ঘরের দিকে, যেখানে অনেক অপরাধী সে চিৎকার মিলিয়ে গেছে রাতের অন্ধকারে। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো গুদামের সামনে। লোহার দরজাটা খুলতেই ভেতরে অন্ধকার আর ঠান্ডা বাতাস যেন হঠাৎ করে শরীর কাঁপিয়ে দিল। গাড়ির ছেলেগুলোকে টেনে হিসড়ে ভেতরে নিয়ে গেল। তারপর কোনো কথা না বলে একজন গার্ড হঠাৎ করে একটা ঘুষি বসিয়ে দিল একজনের মুখে। ছেলেটা মাটিতে পড়ে গেল। আরেকজন গার্ড লাথি মারতে মারতে বলল, মানুষের জিনিস হাতাতে খুব ভালো লাগে, তাই না? রাতে নিরহ মানুষের রাস্তা আটকাতে খুব মজা লাগে। এবার দেখবি কেমন লাগে।
এরপর যেন ঝড় নেমে এলো তাদের উপর। গাটরা ইচ্ছে মতো মারতে শুরু করলো। কেউ ঘুষি মারছে, কেউ লাথি দিয়ে আঘাত করছে, কেউ আবার টেনে তুলে আবার ফেলে দিচ্ছে। গুদাম ঘরের ভেতর শুধু ধূপধাপ শব্দ আর মানুষের আর্তনাদ ভেসে উঠতে লাগলো। একজন কাঁদতে কাঁদতে বলল, ভাই মাফ করে দেন, আর করবো না, প্লিজ ছাড়েন। আমরা ভুল করেছি ভাই, আর কখনো করব না। কিন্তু গার্ডদের চোখে তখন কোনো দয়া নেই। গার্ড ঝুঁকে ঠান্ডা গলায় বলল, ভুল করার আগে ভাবা উচিত ছিল। যখন নিরীহ মানুষকে ভয় দেখাচ্ছিলি তখন তো খুব সাহস ছিল, এখন কাঁদছিস কেন? আজ বুঝবি অন্যের কষ্ট কাকে বলে। তারপর আবার শুরু হলো মার। গুদাম ঘরের ভেতর তাদের চিৎকার প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসতে লাগলো। কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ নেই, কারণ এই জায়গায় একটাই নিয়ম, অন্যায় করলে তার শাস্তি একদিন না একদিন পেতেই হবে। আর আজ সেই রাত যখন তারা বুঝতে পারছে অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া যত সহজ, তার শাস্তি সহ্য করা ততটাই ভয়ঙ্কর। পরের দিন সকালটা ছিল একদম স্বাভাবিক। জানালার ফাঁক দিয়ে নরম রোদ ঢুকছে ডাইনিং রুমে। বাইরে পাখিদের ডাক, রাস্তায় মানুষের চলাফেরা, সব মিলিয়ে একটা শান্ত সকালের আবহ। ডাইনিং টেবিলে বসে আছে আখি আর তার বাবা। টেবিলের উপর গরম গরম পরোটা, ডিম ভাজি আর এক কাপ ধোয়া ওঠা চা রাখা। আখি ধীরে ধীরে পরোটার টুকরো ছিঁড়ে খাচ্ছিল, আর তার বাবা সামনে রাখা টিভিটা অন করে খবর দেখতে শুরু করলো। হঠাৎ করেই টিভির পর্দায় লাল অক্ষরে ব্রেকিং নিউজে ভেসে উঠল। রিপোর্টারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আবারও রহস্যময় সেই বিচারক। রাতের অন্ধকারে আরেকজন অপরাধীকে শাস্তি দিল অজানা সেই ব্যক্তি, যাকে সবাই এখন শুধু একটা নামেই চেনে। গতরাতে শহরের উপকণ্ঠে এক ব্যবসায়ীর হাত কেটে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে সে অসহায় মানুষের টাকা আত্মসাৎ করত এবং তাদের ঠকিয়ে নিজের সম্পদ বানাতো। আখির বাবা খাওয়া থামিয়ে মনোযোগ দিয়ে টিভির দিকে তাকালেন। রিপোর্টার আবার বলতে লাগলো, পুলিশ জানায় ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়নি, তবে একটি বার্তা পাওয়া গেছে যেখানে লেখা, যে হাতে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় সেই হাত আর মানুষের মতো বাঁচার অধিকার রাখে না। ডাইনিং টেবিলে পরিবেশটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। রিপোর্টার আবার বলল, এটা প্রথম ঘটনা নয়, এর আগেও একাধিক অপরাধীকে একইভাবে রহস্যজনকভাবে শাস্তি দেওয়া হয়েছে। কেউ চোখ হারিয়েছে, কেউ ভয়ঙ্কর আঘাত পেয়েছে, আর প্রতিবারই একটি নাম ঘুরে ফিরে আসছে, রহস্যময় সেই ছায়া যে কিনা অন্যায়কারীদের নিজের মতো করে বিচার করে। আখি ধীরে ধীরে টিভির দিকে তাকালো। পর্দায় তখন আহত লোকটা ঝাপসা ছবি দেখানো হচ্ছে, তার হাতটা ব্যান্ডেজে মোড়া, চারিদিকে পুলিশ আর মানুষের ভিড়। এই দৃশ্যটা দেখে আখির শরীর কেঁপে উঠল। তার হাতের চামচটা থেমে গেল মাঝে আকাশে। সে হঠাৎ করে ফিসফিস করে বলল, বাবা, এটা খুব ভয়ঙ্কর না? ভয়ঙ্কর তো বটেই, কিন্তু আবার ভাবলেও মনে হয় যারা মানুষের জীবন নষ্ট করে তাদের জন্য হয়তো এই শাস্তিই দরকার। তবু মানুষটা কে বাবা? সে কেন এসব করছে? সেটাই তো সবচেয়ে বড় রহস্য। কেউ জানে না সে কে, কেউ তাকে দেখেও নি ঠিক মতো। শুধু সবাই জানে যেখানেই অন্যায় হবে সেখানেই হয়তো একদিন হঠাৎ করে হাজির হবে সে অদৃশ্য বিচারক। এই কথা শুনে আখির শরীরটা আবার শিউরে উঠল। তার মনে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল, কারণ সে বুঝতে পারছে শহরে কোথাও একজন আছে যে ছায়ার মতো লুকিয়ে থেকে অপরাধীদের শাস্তি দিচ্ছে। কিন্তু সেই মানুষটা আসলে কে, আর তার ভিতরে কতটা অন্ধকার লুকিয়ে আছে সেটা কেউই জানে না। সকালে নাস্তা শেষ করে আখি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। যদিও টিভি সেই খবরটা তার মাথা থেকে এখনো সরেনি। বারবার মনে হচ্ছে সেই ভয়ঙ্কর দৃশ্যটা, কারো হাত কেটে দেওয়া, কারো চোখ তুলে নেওয়া। আখি ব্যাগটা কাঁধে নিয়ে বের হওয়ার আগে একবার বাবার দিকে তাকালো। আখির বাবাও তখন অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি হালকা হেসে বললেন, কি হলো, এখনো সেই খবরটাই ভাবছো নাকি? জানি না বাবা, শুনতে কেমন যেন লাগে। মনে হয় লোকটা খুব ভয়ঙ্কর। হয়তো ভয়ঙ্কর, কিন্তু যারা অন্যায় করে তাদের কাছে সে আরো ভয়ঙ্কর। আকি কিছু বলল না, শুধু চুপচাপ বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে অন্যদিকে সকালবেলা মেসেজ ছোট্ট ঘরে নিলয় আর রাফি রেডি হচ্ছে। রাফি তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আর নিজের মুখ দেখে নানা রকম ভঙ্গি করছে। নিলয় টেবিলে বসে বই খুলে কিছু পড়ছিল। রাফি হঠাৎ ঘুরে বলল, এই নিলয়, একটা কথা বলতো, আমাকে কি খুব স্মার্ট লাগছে আজকে? নিলয় বই থেকে চোখ না তুলেই বলল। না। রাফি ভুরকুচকে বলল, মানে এত কষ্ট করে চুল ঠিক করলাম, শার্ট স্ত্রী করলাম, তাও স্মার্ট না? তুই স্মার্ট না, তুই ফাজিল। এই ফাজিলরাই কিন্তু মেয়েদের কাছে বেশি জনপ্রিয়। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে নাটকীয় ভঙ্গিতে বললেন, চল বন্ধু, আজও জ্ঞানের আলো নিতে চাই।
নিলয় মাথা নেড়ে হেসে ফেল, তারপর দুজন একসাথে বেরিয়ে গেল ভার্সিটির দিকে। ভার্সিটিতে পৌঁছে চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়, হাসি, আড্ডা, গল্প, সব মিলিয়ে পুরো জায়গাটা যেন প্রাণে ভরে আছে। নিলয় আর রাফি ক্লাসরুমে ঢুকে নিজেদের জায়গায় বসে পড়ল। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলেন। স্যার ছিলেন খুব কঠোর কিন্তু ভীষণ ভালো শিক্ষক। পড়ানোর সময় তিনি এত সুন্দর করে বুঝিয়ে বলতেন যে সবাই মন দিয়ে শুনত। ক্লাস শুরু হতেই স্যার বোর্ডে লিখতে লাগলেন আর পড়াতে লাগলেন গভীর মনোযোগ দিয়ে। নিলয় তখন পুরো মনোযোগ দিয়ে খাতায় লিখছে, মাঝে মাঝে স্যারকে প্রশ্ন করছে। স্যারও খুশি হয়ে বলেন, নিলয়, তোমার পড়ার আগ্রহটা সত্যিই ভালো, এভাবে চালিয়ে যাও। জি স্যার। এদিকে পাশে বসে থাকা রাফি ধীরে ধীরে বিরক্ত হয়ে যাচ্ছে। সে খাতার এক কোণে কার্টুন আঁকতে শুরু করলো, কখনো স্যারের মতো একটা মুখ আঁকে, কখনো আবার নিলয়ের মতো চশমা লাগানো একটা সিরিয়াস চেহারা। তারপর ধীরে ধীরে কাগজটা নিলয়ের দিকে ঠেলে দিল। নিলয় কাগজটা দেখে হেসে ফেল। কার্টুনটাতে দেখা যাচ্ছে একজন ছাত্র বই নিচে চাপা পড়ে আছে আর লেখা আছে। নিলয় ফিসফিস করে বলল, তুই ক্লাসে পড়বি না? আমি পড়তে আসি নাই, এসেছি জীবন উপভোগ করতে। নিলয় মাথা নাড়িয়ে আবার বইয়ের দিকে মন দিল। আর রাফি আবারও দুষ্টিমি ভরা হাসি নিয়ে চারিদিকে তাকাতে লাগলো। ক্লাসরুমের এই সাধারণ হাসি ঠাট্টা আর পড়াশোনার পরিবেশ কেউ কল্পনা করতে পারবে না। এই শান্ত ছেলেটা যে চুপচাপ বসে খাতায় লিখছে, তার রাত নামলেই তার জীবনে আরেকটা ভিন্ন জগৎ, ভিন্ন রূপ জেগে ওঠে। ক্লাসরুমটা ধীরে ধীরে প্রাণ পেতে লাগলো। বই, খাতা, কলম সবাই নিজেদের জায়গায় বসে মনোযোগী। স্লেটের ওপর স্যারের হাতের লেখা স্পষ্ট। আর গম্ভীর পরিবেশের মাঝে দুই ছাত্রী আঁখি আর তার বান্ধবী চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। বান্ধবীর আঙ্গুলে কলম ঘুরিয়ে ধীরে ধীরে বললেন, আঁখি, নিলয়কে দেখেছিস আজকে? দেখেছি। কেন? বেচারাটা অনেক ভালো ছাত্র না রে? শুধু ক্লাসে মনোযোগী না, পড়াশোনার দিকে পুরো মনোযোগ। ওর নোট দেখে বোঝা যায় পুরো মন দিয়ে করে। হ্যাঁ জানি, আমরা এত টিউশনি করি, রাতে বসে পড়াশোনা করি, কিন্তু ওর রেজাল্টের সাথে তুলনা করলে আমরা যেন একেবারেই ফেলটুসের মতো। ঠিক বলেছিস, আমরা কি করি? এমন চাপেও আমরা ওর মতো ভালো করতে পারি না। আর ও নিজে টিউশনি করিয়েও বাড়িতে বসেও সব কিছু নিয়েই এত ভালো রেজাল্ট করে। জানি না কিভাবে, মনে হয় পড়াশোনায় কোনো গোপন কৌশল আছে। সত্যি বলতে কি মাঝে মাঝে ভাবি, ও কি শুধু সাধারণ ছাত্র নাকি আর কিছু আছে যা আমরা জানি না? হ্যাঁ, সেই রহস্যটা আমারও মাথায় ঘুরছে। এত শান্ত, এত সহজভাবে সব কিছু করে, আর ফলাফল সবার আগে। আমি চাইলে কি ওরকম হতে পারবো না? না আঁখি, ওর ধৈর্য আর মনোযোগ, ওর স্টাইল ওটা আলাদা। আমরা চেষ্টা করতে পারি কিন্তু ওর মতো সহজে নয়। আমার তো মাঝে মাঝে ভয়ও লাগে, ও কি শুধু সাধারণ ছাত্র নাকি কিছু লুকিয়ে আছে? আবার কি শুরু করলি আঁখি? ওর সাথে তুলনা করলে মাথা খারাপ হয়ে যাবে। শুধু দেখ আর শিখ, তাতে আমরা কিছু পেতে পারি। ঠিক বলছিস, তবে মাঝে মাঝে মনে হয় আমাদের টিউশনি, ঘাম, রাত জেগে পড়াশোনা সব কিছুই কি যথেষ্ট? আর ও এত সহজভাবে এত ভালো করছে। ভালো ছাত্রকে ভালো বলতে পারি, কিন্তু ওর ব্যক্তিত্বটা অন্যরকম, শান্ত, ভয়ঙ্কর পরিশ্রমী আর ফলাফলে সব সময় শীর্ষে। হয়তো তাই। আমি চাই একদিন আমরা ওর মতো সফল হব। শুধু রেজাল্ট নয়, মনোযোগ আর ধৈর্যও নিতে হবে। ক্লাসরুমের ছাত্রদের দিকে তাকিয়ে আঁখি ধীরে ধীরে ভাবল, কত সহজে কেউ সবকিছু করতে পারে আর কতটা কঠিন আমাদের চেষ্টা। চল এবার মনোযোগ দিয়ে পড়া যাক, না হলে স্যার খুশি হবেন না। আঁখিও খাতায় কলম ধরল, তবে ভেতরে ভেতরে সেই ভাবনা নিলয় কেমন করে এত সহজে সবকিছু সামলাচ্ছে তা দৃষ্টি থেকে মুছে যাবে না। ক্যান্টিনে দুপুরের রোদে উজ্জ্বল হয়ে উঠেছে। সবাই নানা ধরনের খাবারের দিকে নজর দিয়েছে আর ছোট ছোট গ্রুপে আড্ডা চলছে। নিলয় আর রাফি তাদের ছোট্ট কোণে বসে খাবার খাচ্ছে। নিলয় চুপচাপ সবকিছু খাচ্ছে আর রাফি মাঝে মধ্যেই তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিচ্ছে। রাফি হঠাৎ বলল, বন্ধু, আজকে কি কিছু ভাবছিস না? না, কি ভাববো? ঠিক আছে, চুপচাপ খাও। তখনই ক্যান্টিনের দরজা ধীরে খুলল। আঁখি আর তার বান্ধবী একসাথে ঢুকলো। আঁখির ব্যাগটা রাখলো পাশে, তারপর সরাসরি নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিলয়, আঁখি বলো। দেখো না, তুমি কি সেই এনকের কথা শুনেছো? এনকে? কেন? দেখো না, প্রতিদিন কাউকে না কাউকে শাস্তি দিচ্ছ। কেউ হাত কাটা, কেউ চোখ হারানো। ভালো মানুষকে কি মারে? না, তাও তো।
ভালো মানুষকে কেউ ছয় না, যারা অন্যায় করে তাদেরই শাস্তি হয়। কিন্তু এটা তো ভয়ঙ্কর, কারো কথা শোনে না। ও তাই তো, তুমি এখন কল্পনা করছো না? না, এটা কোনো কল্পনা নয়। তুমি কি সত্যিই জানো সে ভালো মানুষকে মারে না? হ্যাঁ অবশ্যই, সবই দেখতে পাই। আর যার হাত অন্যায়কে ছয় তার ফল ভোগ করতে হয়। সত্যি কথা বলতে কি আমি ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, যারা নিরীহ তারা নিরাপদ। তবুও প্রতিদিন একের পর এক ঘটনা। যারা অন্যায় করে তার জন্য শাস্তি জরুরি। আমিও চাই কেউ অন্যায় করলে যেন তার ফল পায়, তবে সত্যি কথা বলতে কি এতটা ভয়। ভয় শুধু দেখে রাখো, যারা অন্যায় করে তারাই ভয় পাবে, আর ভালো মানুষ নিরাপদ থাকবে। আকি তার কথার প্রতি কিছুটা শান্ত হলো, চোখে এখনো কৌতূহল আর ভয় মিশে আছে। ক্যান্টিনে সেই অল্পক্ষণ শান্ত পরিবেশে আখি আর নীলই চুপচাপ বসে থাকে। তাদের মাঝে সেই অদ্ভুত রহস্যের আলোচনার ভেতর একটা মৃদু উত্তেজনা। আখি আবার বলল, তোমার কথা শুনে তো মনে হচ্ছে সত্যিই কেউ প্রতিদিন অপরাধীদের শাস্তি দিচ্ছে। যে অন্যায় করে তার জন্যই শাস্তি। কিন্তু কখনো ভয় লাগে না তোমার? ভয় শুধু যারা অন্যায় করে তারাই ভয় পায়, ভালো মানুষের জন্য কোনো ভয় নেই। ও তাই তো, নীলয় ঠিকই বলেছি, অপরাধ না করলে ভয় কিসের? এটা কেবল কল্পনা। কল্পনা বা বাস্তব, ভালো মানুষের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এবার আসল কাজে মন দেই, পড়াশোনা শুরু করি। হ্যাঁ, এই ক্লাসের পড়া বোঝা দরকার। তারা সবাই খাতায় কলম ধরে খাতায় লিখতে লাগলো। নীলয় ধীরে ধীরে বিষয়গুলো বোঝাতে শুরু করলো। আকি প্রশ্ন করলে নীলয় সহজ ভাষায় ব্যাখ্যা করলো, আবার বান্ধবীর মাঝে মাঝে মাথা নেড়ে বুঝতে চেষ্টা করলো। রাফি পাশে বসে মাঝে মাঝে দুষ্টামি করে হেসে উঠছে। নীলয় দিকে হালকা তাকিয়ে শেষের দিকে নীলয় বলল, ঠিক আছে, এখন আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, এবার মেসেজ যাই। চলো বন্ধু, মেসে খাওয়া দাওয়ার পরে আরাম করি। তারা ধীরে ধীরে বেরিয়ে গেল। ক্যান্টিনের আড্ডা শেষে নিলয় আর রাফি আবার রাস্তায় হেঁটে মেসের দিকে এগোতে লাগলো। রাস্তায় বাতাস হালকা শীতল, চারিদিকে মানুষের ছোট ছোট আওয়াজ, গাড়ির শব্দ। নিলয় ধীরে ধীরে হাঁটছে, মনে পড়ে নতুন টিউশনি খুঁজতে হবে। রাফি তার পাশে হাঁটতে হাঁটতে বলল, বন্ধু, আজকেও পড়াশোনা করতে হবে, নতুন টিউশনি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, দুটোই দরকার, খরচ চলতে হবে। মেসের সামনে ঢুকতেই দুজন ধীরে ধীরে নিজেদের জায়গায় চলে গেল। খাবারের ঘ্রাণ মিশে আছে বাতাসে, চারপাশে হাসি আড্ডার শব্দ। রাফি চোখ বোলাতে লাগলো, আর নীলয় শান্তভাবে খাবারের প্লেট সামনে রেখেই চারপাশে নজর রাখছে। হঠাৎ রাফির ফোনটা কেঁপে উঠল। সে ফোনটা কানে ধরল আর চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। রাফি খুশিতে হেসে বলল, বন্ধু, আমি ঠিকই বলেছিলাম, আরেকটা টিউশন পেয়েছি তোর জন্য। কোন টিউশন? এই যে তুই বলেছিলি না নতুন একটা টিউশন দরকার, সেটা। ভালো তো, তাহলে আমাদের চাপ কমবে। হ্যাঁ, আর তোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবে পড়াশোনা শুধু টিউশনই নয়, মন দিয়ে করতে হবে। বুঝেছি বন্ধু, আজ থেকে আর মনোযোগী হব পড়াশোনাতে। চলো এবার খাওয়া দাওয়া শেষ করি, তারপর পড়া শুরু। আরে বন্ধু, আজকের দিনটা তো দারুণ হবে। হ্যাঁ, নতুন টিউশন, নতুন অধ্যায়, সব ঠিক মতো চালাতে হবে। দুজন মেসেজেই শান্ত কোণে বসে নিজেদের খাবার শেষ করলো। রাফির আনন্দে আর নীলয়ের শান্ত মনোভাব মিলে একটা নিস্তব্ধ কিন্তু ভীষণ কার্যকর পরিবেশ তৈরি করলো। খাওয়া দাওয়া শেষে নীলয় আবার প্লেটে হাত দিয়ে শেষ টুকরো খাবার নিয়ে হালকা হাসি দিল। রাফি হেসে বলল, বন্ধু, এবার পড়াশোনার সময় নতুন টিউশন করিয়ে আরো দক্ষ হয়ে উঠবি। ঠিক আছে, চলো পড়া শুরু করি। বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে, আকাশে হালকা কমলা রং ছড়িয়ে পড়েছে। নীলয় ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ম্যাচ থেকে বের হলো। নতুন টিউশনের ঠিকানাটা কয়েকবার দেখে নিল সে। আজ তার নতুন একটা দায়িত্ব শুরু হয়েছে। রাস্তাটা খুব বেশি দূরে নয়, তবুও সে ধীরে ধীরে হাঁটছিল। মাথায় অনেক চিন্তা, পড়াশোনা, টিউশন, খরচ, সবকিছু সামলাতে হবে তাকে। কিছুক্ষণ হাঁটার পর একটা সুন্দর দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো নিলয়। বাড়ির গেটটা খোলা ছিল। নিলয় ভেতরে ঢুকে কলিং বেলে চাপ দিল। টিংটং। কিছুক্ষণ পর দরজা খুললো, আর দরজা খুলতে নিলয় একটু অবাক হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে আখি। আখিও এক মুহূর্তের জন্য থমকে গেল। দুজনে কিছুক্ষণ শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। আখি বিস্মিত কণ্ঠে বলল, নিলয়, তুমি এখানে? আসলে আমি একটা নতুন টিউশন পেয়েছি, ঠিকানাটা এই বাড়িরই ছিল। মানে তুমি আমাদের বাসায় পড়াতে এসেছো? মনে হচ্ছে তাই। ও বুঝেছি, আমার ছোট ভাইয়ের জন্যই তো বাবা নতুন টিউটর খুঁজছিল।
তাহলে তোমার ভাইকেই পড়াতে হবে আমাকে? আপু, স্যার কি এসে গেছে? হ্যাঁ, এই যে উনিই তোমার নতুন স্যার। স্যার, আমার নাম আরিয়ান। আচ্ছা আরিয়ান, তাহলে আজ থেকেই পড়া শুরু করা যাক। আখি তখনও অবাক চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে বলল, সত্যি বলতে কি, আমি ভাবতেই পারিনি তুমি আমাদের বাসায় টিউশনি পড়াতে আসবে। আমিও জানতাম না এটা তোমাদের বাড়ি। তাহলে এটা কাকতালীয় ব্যাপারই বলা যায়। হয়তো তাই। চলো দেখি তোমার পড়াশোনা কত দূরে এগিয়েছে। স্যার, ম্যাথটা একটু কঠিন লাগে। কঠিন কিছু না, ধীরে ধীরে করলে সব সহজ হয়ে যাবে। আখি পাশের সোফায় বসে তাদের দেখছিল। তার চোখে একটা অদ্ভুত অনুভূতি, কৌতূহল, বিস্ময় আর অজানা কিছু ভাবনা। কারণ তার কাছে নিলয় শুধু একজন সহপাঠী ছিল, কিন্তু এখন সেই নিলয়ই তার ছোট ভাইয়ের শিক্ষক হয়ে গেছে। নিলয় টেবিলের উপরে খাতা আর বইগুলো সাজিয়ে আরিয়ানকে অঙ্ক বোঝাচ্ছে। তার কণ্ঠটা শান্ত ধীর, যেন খুব সহজেই কঠিন বিষয়গুলো খুলে বলছে। আরিয়ানও মন দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা চুলকায়, আবার নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে। নিলয় ধৈর্য ধরে প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে। এদিকে আকি একটু দূরে বসে সোফায় সবকিছু দেখছিল, মাঝে মাঝে অবাক হয়ে নিলয়ের দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল ভার্সিটিতে যাকে সে চুপচাপ নিরীহ ছেলে ভাবে, সে ছেলেটা আসলে অনেক দায়িত্বশীল। ঠিক তখনই ভেতর থেকে একটা নারী কণ্ঠ শোনা গেল। আখি, নতুন স্যার এসেছে নাকি? হ্যাঁ মা, এসেছেন। কিছুক্ষণ পর আখির মা ধীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তার চোখ প্রথমে পড়ল টেবিলের দিকে, যেখানে নিলয় মন দিয়ে আরিয়ানকে পড়াচ্ছে। আখি মুচকি হেসে বলল, মা, এই যে উনি নতুন স্যার। নিলয় তখন উঠে দাঁড়ালো, সম্মান করে সালাম দিল। নিলয় বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। মা, নিলয় আমার ক্লাসমেট, অনেক ভালো ছাত্র। ক্লাসে সব সময় স্যাররা ওকে উদাহরণ দেয় আর খুব ভালো করে পড়া বোঝাতে পারে। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়েছে। আরিয়ানকে একটু কড়া হাতে পড়াবে বাবা, ও খুব দুষ্ট। মা, আমি দুষ্ট না। মা, তুমি জানো না আরিয়ান পড়ার সময় কত নাটক করে। তাই নাকি? তাহলে নিলয় বাবা, তোমার কাজটা একটু কঠিনই হবে। না আন্টি, সমস্যা হবে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তোমরা পড়ো, আমি চা পাঠাচ্ছি। এ কথা বলে তিনি ভেতরে চলে গেলেন। আখি আবার সোফায় বসে পড়ল। তার চোখে আবার সেই কৌতূহল। সে চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই ছেলেটা সত্যি অন্যরকম। একদিকে এত শান্ত, এত ভদ্র, আবার তার চোখের ভেতরে যেন লুকিয়ে আছে অদ্ভুত গভীর একটা অন্ধকার, যেটা এখনো কেউ বুঝতে পারেনি, হয়তো কোনোদিন বুঝতে পারবে না। নিলয় আবার খাতার দিকে মন দিল। সে ধীরে ধীরে অঙ্কটা বোঝাতে লাগলো। প্রতিটা ধাপ খুব সহজ করে বলছে, যেন ছোট্ট একটা গল্পের মতো করে। নিলয় বলল, দেখো আরিয়ান, অঙ্ককে ভয় পেলে চলবে না, অঙ্ককে বন্ধু বানাতে হবে। অঙ্ক আবার বন্ধ হয় নাকি স্যার? হয়, তুমি যদি ধীরে ধীরে বুঝে করো তাহলে দেখবে অঙ্ক নিজেই সহজ হয়ে গেছে। তারপর সে আবার খাতায় লিখে ধাপগুলো দেখাতে লাগলো। কিছুক্ষণ পর আরিয়ান নিজে নিজে একটা অঙ্ক করে ফেল। আরিয়ান খুশি হয়ে বলল, স্যার, হয়ে গেছে। ঠিকই হয়েছে। আরিয়ান আনন্দে হেসে ফেল। দূরে বসে আখি সব দেখছিল। তার চোখে বিস্ময়, এত সুন্দর করে কেউ পড়া বোঝাতে পারে। ঠিক তখনই কাজের মেয়ে ট্রেতে করে চা আর বিস্কিট নিয়ে এসে টেবিলের পাশে রাখলো। আপা, খালা চা পাঠাইছে। ঠিক আছে, রাখো, চা খাও, পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে গেছো। না, দরকার নেই। আরে খাও না, মা রাগ করবে না খেলে। নিলয় মৃদু হাসলো, তারপর কাপটা হাতে নিল। আখিও একটা কাপ তুলে নিল। আরিয়ান তখন বিস্কিট নিয়ে খেতে ব্যস্ত। ঘরের ভেতর একটা শান্ত পরিবেশ। চায়ের ধোয়া উঠছে, বাইরে সন্ধ্যা নরম আলো হয়ে আসছে। আখি হালকা কণ্ঠে বলল, নিলয়, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। তোমার বাসা কোথায়, মানে তোমার পরিবার? এক মুহূর্তের জন্য নিলয়ের চোখ যেন অন্যরকম একটা ছায়া নেমে এলো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত কণ্ঠে বলল, আমার কোনো পরিবার নেই। মানে? আমি এতিম। কথাটা খুব সাধারণভাবে বলল, তার কণ্ঠের ভেতরে একটা গভীর নিঃশব্দ কষ্ট লুকিয়েছিল। আগে এক মুহূর্ত চুপ হয়ে গেল। তার হাতে ধরা কাপটা যেন ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, ও, আমি দুঃখিত। না, দুঃখ পাওয়ার কিছু নেই, ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। তবু খুব কষ্টের তো।
নিলয় কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল, যেন এই কথাগুলো তার জীবনের খুব পুরনো গল্প, যেটা সে অনেক আগে মেনে নিয়েছে। কিন্তু আখির মনে হলো এই শান্ত ছেলেটার জীবনে হয়তো এমন অনেক কষ্ট আছে যেগুলো সে কাউকে বুঝতে দেয় না। নিলয় আবার খাতাটা নিজের দিকে টেনে নিল, চায়ের কাপটা একপাশে রেখে সে আবার মন দিয়ে আরিয়ানকে পড়াতে শুরু করলো। ঘড়ি কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সন্ধ্যার আলো মিলিয়ে গিয়ে এখন পুরো ঘরটা লাইটের নরম আলোয় ভরে গেছে। নিলয় খুব ধৈর্য ধরে অঙ্ক আর ইংরেজি দুটোই বুঝিয়ে দিল। মাঝে মাঝে আরিয়ান ভুল করলে সে রাগ না করে আবার নতুন করে বুঝিয়ে দেয়। নিলয় বলল, দেখো আরিয়ান, পড়াটা মুখস্থ করলে হবে না, আগে বুঝতে হবে। বুঝে পড়লে কখনো ভুল হবে না। স্যার, এখন অনেকটাই বুঝতে পারছি। আখি পাশে বসে সব শুনছিল। সে মনে মনে ভাবছিল এই ছেলেটা সত্যি আলাদা, কত শান্তভাবে কত ধৈর্য নিয়ে পড়াচ্ছে। কিছুক্ষণ পর নিলয় খাতা বন্ধ করলো, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ স্যার, কাল আবার আসবেন তো? হ্যাঁ, অবশ্যই আসবো, তবে আগে তোমাকে আজকের পড়া রিভিশন করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন যাই, না হলে অনেক রাত হয়ে যাবে। ঠিক আছে, যাও। কাল ভার্সিটিতে আসবে তো? হ্যাঁ, আসবো। ঠিক আছে, সাবধানে যেও। নিলয় হালকা মাথা নেড়ে বের হয়ে গেল। বাইরে তখন রাত নেমে গেছে। রাস্তার বাতির হলুদ আলোয় ধীরে ধীরে হাঁটতে লাগলো সে। অনেকক্ষণ হাঁটার পর মেসে পৌঁছেছিল। দরজা খুলেই দেখলো রাফি বিছানায় আদশা হয়ে মোবাইল দেখছে। রাফি নিলয়কে দেখে বলল, এই নিলয়, এত দেরি করলি কেন? নতুন টিউশন কেমন? আর বলিস না, আজকে মজার একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে বলতো? আরে রাফি, জানিস যাকে পড়াতে গেছি সে কে? কে? আখির ছোট ভাই। কি বলিস, সত্যি নাকি? হ্যাঁ রে, আমিও গিয়ে দেখে অবাক হয়ে গেছি। দরজা খুলেই দেখি আখি দাঁড়িয়ে আছে। আরে বাহ, তাহলে তো তোর টিউশনটা একদম পারফেক্ট জায়গায় হয়েছে। কিন্তু আমি তো জানতামই না এটা আখিদের বাসা। আমিও জানতাম না, গিয়ে বুঝলাম। দেখে রাখ, এই টিউশন থেকে কিন্তু বড় গল্প শুরু হয়ে যেতে পারে। আজে বাজে কথা বলিস না। ঠিক আছে, আর বলবো না। ঘরের ভেতর আবার শান্ত পরিবেশ নেমে এলো। কিন্তু নিলয়ের চোখে তখনও এক অদ্ভুত গভীরতা, কারণ তার জীবনের রাতগুলো এখনো শেষ হয়নি। রাত যত গভীর হবে ততই জেগে উঠবে তার অন্ধকারের পৃথিবী। রাত তখন একটু গভীর হয়ে এসেছে। মেসের ছোট্ট রুমটার ভেতরে হালকা হলুদ আলো জ্বলছে। জানালা দিয়ে বাইরের রাস্তার আলো এসে পড়ছে বিছানার এক কোণে। নিলয় বিছানায় বসেছিল আর রাফি টেবিলের পাশে বসে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, রাফি, আগে কিছু খেয়ে নেই, পেটটা কেমন যেন খালি খালি রাখছে। খাই মানে? আবার ওই ম্যাসের ডাল ভাত? প্রতিদিন ওই একই খাবার খেতে খেতে আমার তো আর ভালো লাগে না রে। মনে হয় খাবার দেখলেই পালিয়ে যাই। তাহলে চল বাইরে গিয়ে খাই, মাঝে মাঝে তো একটু ভালো খাবার খাওয়া যায়। বাইরে খাবি? তুই জানিস না নাকি আমার অবস্থা? বাড়ি থেকে তো সারা মাসের হিসেব করে টাকা দেয়। মাসের মাঝখানে যদি সব শেষ হয়ে যায় তখন কি করব বলতো? আরে চিন্তা করিস না, আজ আমি খাওয়াবো। আমার কাছে একটু টাকা আছে, আর নতুন টিউশন পেয়েছি, সেখান থেকেও তো কিছু টাকা পাবো। আজ একটু ভালো করে খেয়ে আসি। সত্যি খাওয়াবি? তাহলে কিন্তু আমি ভালো ভালো খাবার অর্ডার করব। পরে যেন আবার বলিস না বেশি খেয়ে ফেলেছি। যা ইচ্ছে অর্ডার কর, আজকে তোর দিন। তারপর দুজনেই দ্রুত রুম থেকে বের হয়ে গেল। বাইরে রাতের ঠান্ডা বাতাস বইছে। রাস্তার পাশের দোকানগুলোতে এখনো আলো জ্বলছে। মানুষজনে ভিড়ও কমেনি। হাঁটতে হাঁটতে তারা একটা সুন্দর রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলো। কাছের দরজার ভেতর থেকে ঝকঝকে আলো আর খাবারের সুগন্ধ ভেসে আসছে। রাফি অবাক হয়ে বলল, আরে এটা তো বেশ বড় একটা রেস্টুরেন্ট, এখানে খেলে অনেক টাকা বিল আসবে। একদিন খেলে কিছু হবে না, চল ভেতরে যাই। দুজনে ভেতরে ঢুকে একটা টেবিলে বসলো। ওয়েটার এসে মেনু কার্ড দিল। রাফি মেনু কার্ড দেখে চোখ বড় বড় করে ফেলল। আরে নিলয়, এখানে তো অনেক আইটেম আছে, বিরিয়ানি, কাবাব, ফ্রাইড রাইস। কি খাবো বুঝতে পারছি না। যা খেতে মন চাই সেটাই অর্ডার কর। তাহলে এক প্লেট কাচ্চি বিরিয়ানি আর চিকেন রোস্ট দিই, সাথে ঠান্ডা ড্রিঙ্কস। ঠিক আছে, দে। কিছুক্ষণ পর গরম গরম কাচ্চি বিরিয়ানি আর চিকেন রোস্ট টেবিলে চলে এলো। খাবারের গন্ধে দুজনের মুখে পানি চলে এলো। রাফি প্রথমে লোকমা মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, আহা, এই স্বাদ! কতদিন পর মনে হচ্ছে আসল খাবার খাচ্ছি। তাই তো বলেছিলাম মাঝে মাঝে একটু ভালো খেতে হয়।
দুজনেই হাসতে হাসতে গল্প করতে করতে খেতে লাগলো। তাদের হাসি আর কথার শব্দে পুরো টেবিলটা যেন প্রাণবন্ত হয়ে উঠল। কিন্তু ঠিক সেই সময় রেস্টুরেন্টের এক কোণে বসে থাকা একজন লোক নীরবে তাদের দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। সে আস্তে করে মোবাইলটা বের করে কারোর কাছে একটা মেসেজ পাঠালো। মেসেজে শুধু লেখা ছিল, এন কি এখানে আছে? এরপর লোকটা চুপচাপ আবার মাথা নিচু করে বসে রইল, যেন কিছুই হয়নি। রেস্টুরেন্টের ভেতরে তখনও মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে খাচ্ছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। টেবিলের উপর গরম গরম বিরিয়ানির প্লেট প্রায় শেষ হয়ে এসেছে। রাফি শেষ লোকমাটা মুখে দিয়ে আরাম করে চেয়ারে হেলান দিয়ে বলল, আহা, পেটটা এখন মনে হচ্ছে সত্যি সত্যি ভরে গেছে। এমন খাবার যদি প্রতিদিন পেতাম না, কি মজা হতো। প্রতিদিন পেলে আবার তুই বলতিস বিরক্ত লাগছে। ঠিক তখনই ওয়েটার এসে টেবিলে বিল রেখে গেল। রাফি স্বাভাবিকভাবে বিলটা হাতে নিল, কিন্তু চোখ পড়তে তার মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। এ কি? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ করে রাফি চেয়ারের উপর ঢলে পড়ল। আরে ভাই! পাশের টেবিলের লোকজন অবাক হয়ে তাকালো। নিলয় ঠোঁট চেপে হাসি আটকাতে চেষ্টা করলো। সে বুঝে গেছে কি হয়েছে। কিছুক্ষণ পরে রাফির মুখে একটু পানি ছিটাতে এসে ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমরা কি খেয়েছি জানিস? এটা তো আমাদের 1 মাসের খরচ। আরে এত ভাবিস না, একদিন ভালো করে খেয়েছি, পৃথিবী ভেঙে পড়বে না। আমি তো শেষ, মাসের বাকি দিন কি খেয়ে বাঁচবো আল্লাহ জানি। আমি তো আছি, চল আগে বিল দেই। তারপর নিলয় বিলটা মিটিয়ে দিল। দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে শুরু করলো। রাস্তাটা একটু গভীর হয়েছে। রাস্তার বাতির আলোতে চারপাশটা অদ্ভুত নীরব লাগছে। হঠাৎ করে রাস্তার একপাশ থেকে কয়েকজন লোক এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেল। একজন রুক্ষ গলায় বলল, এই যে, কোথায় যাচ্ছিস তোরা? জি, আমরা তো। বেশি কথা বলবি না, যা আছে সব বের কর। আল্লাহ, আমরা আবার কি করলাম? লোকগুলো তখন তাদের ঘিরে ফেলেছে। পরিবেশটা হঠাৎ করেই ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিলয় একদম শান্ত। তার মুখে কোনো ভয় নেই, চোখে নেই কোনো আতঙ্ক। সে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এই ঘটনার সাথে তার কোনো সম্পর্কই নেই। রাফি ফিসফিস করে বলল, নিলয়, কিছু বল। এরা তো সত্যি সত্যি মারবে মনে হচ্ছে। কি? শান্ত থাক। তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। মনে মনে যেন সে সবকিছু আগে জানতো, কিন্তু বাইরে থেকে এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। আর ঠিক সেই মুহূর্তেই দূরের অন্ধকার রাস্তা থেকে কয়েকটা কালো গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। রাস্তায় হঠাৎ করেই টায়ারের শব্দে চারপাশের পরিবেশ কেঁপে উঠল। রাফি অবাক হয়ে তাকিয়ে রইল, আর নিলয়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। রাফির বুক ধরফর করছিল। সে বুঝতে পারছিল না কি করবে, কিন্তু নিলয় ছিল একদম শান্ত, যেন কিছুই হয়নি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে কয়েকটা কালো গাড়ি প্রচণ্ড গতিতে এসে তাদের সামনে ব্রেক কষে থামলো। টায়ারের ঘর্ষণে রাস্তার উপর তীক্ষ্ণ শব্দ উঠল। গাড়ি দরজা একের পর এক সব খুলে গেল। কালো পোশাক পরা কয়েকজন শক্তপোক্ত মানুষ দ্রুত নেমে এলো। কিছু বোঝার আগে তারা সে বকাটে ছেলেগুলোকে ধরে ফেললো। একজনের গলা চেপে ধরলো, আরেকজনের হাত মুচড়ে পিছনে নিয়ে গেল। ছেলেগুলো চিৎকার করতে লাগলো, ভাই ছাড়েন, ভুল হয়ে গেছে ভাই। কিন্তু কেউ তাদের কথা শুনলো না। মুহূর্তের মধ্যে তাদের গাড়ির ভেতর ঠেলে তুলে ফেলা হলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে আশেপাশে মানুষ পর্যন্ত কিছু বুঝে উঠতে পারলো না। এই দৃশ্য দেখে নিলয়ের ঠোঁটের কোণে হালকা একটা বাঁকা হাসি ফুটে উঠলো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর পাশে দাঁড়িয়ে থাকা রাফি তো একদম হা হয়ে তাকিয়ে আছে। তার চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে। কিছুক্ষণ পরে সে তোতলাতে তোতলাতে বলল, কি হলো ভাই? এরা কারা ছিল? কে জানে, হয়তো ওই যে রাতে যাকে নিয়ে সবাই কথা বলে সেই লোকটার মানুষ হবে। কোন লোকটা? ওই যে সবাই যাকে ভয় পায়, যে অপরাধীদের শাস্তি দেয়, হয়তো ওরা সেই এনকে লোক। কথাটা শুনে রাফির মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে হঠাৎ করে চিৎকার করে উঠল, কি বললি? এনকে মাফিয়া কিং? ওরে বাপরে, পালা, যদি আমাদেরকে ধরে নিয়ে যায়। রাফি তাড়াহুড়ো করে নিলয়ের হাত ধরে টানতে লাগলো। এদিকে নিলয় মুচকি মুচকি হাসতে লাগলো। চল ভাই, এখান থেকে পালাই। এই লোকটার নাম শুনলেই আমার গা কাঁপে। আরে বোকা, এত ভয় পাচ্ছিস কেন? তুই জানিস না নাকি? মানুষ বলে এই লোকটা কাউকে ছাড়ে না। আমাদের কিছু করবে না? কেন করবে না? আমরা কি কোনো অপরাধী নাকি? তা ঠিক,
কিন্তু ভয় তো লাগে ভাই। নিলয় হালকা হাসলো। তার চোখের গভীরে তখন অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে, যে রহস্যের কথা রাফি তো দূরের কথা এই শহরের কেউই জানে না। অন্যদিকে শহরের একদম নির্জন প্রান্তে থাকা সেই পুরনো গুদাম ঘরটা আবারও আজ ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। চারপাশের অন্ধকার, বাতাসে ধুলো আর লোহার গন্ধ, ভাঙ্গা জানালা দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো মাটির উপর লম্বা ছায়া ফেলছে। কালো গাড়িগুলো একে একে গুদামের সামনে এসে থামলো। গাড়ি দরজা খুলতে কয়েকজন গার্ড জোর করে দরজা টেনে হিসে সে বখাটেগুলোকে নামালো। ছেলেগুলো তখনও কাঁপছে, কারো মুখে ভয়, কারো চোখে আতঙ্ক। একজন কাপা গলেই বলল, ভাই আমাদের ছেড়ে দেন, ভুল হয়ে গেছে ভাই, আমরা আর কখনো করব না। কিন্তু গার্ডদের মুখে তখন কোনো দয়া নেই। তারা ছেলেগুলোকে টেনে গুদামের ভেতর নিয়ে গেল। গুদামের মাঝখানে একটা লোহার খুঁটির সাথে দড়ি দিয়ে তাদের হাত বেঁধে ফেলা হলো। তারপরে শুরু হলো নির্মম মারধর। একজন গার্ড লাঠি তুলে সজোরে আঘাত করলো একজনের পিঠে। ছেলেটার সাথে সাথে চিৎকার করে উঠল। আরেকজন গার্ড রাগে গর্জে উঠল, তোদের এত বড় সাহস হয় কিভাবে? হ্যাঁ, বসের সাথে খারাপ ব্যবহার করিস? রাস্তার মধ্যে বসকে ঘিরে ধরে ফোন মানি ব্যাগ নিতে চাস? তোদের সাহস তো কম না। তারপর আবার শুরু হলো মার। লাঠির আঘাতে ছেলেগুলোর শরীর কাঁপতে লাগলো। একজন মাটিতে পড়ে গিয়েছিল। গার্ড তাকে কলার ধরে আবার তুলে দাঁড় করালো। রাগে চোখ লাল করে বলল, জানিস তোদের কার উপর হাত উঠেছিল? ভাগ্য ভালো বস নিজে তোদের শাস্তি দিতে আসেনি, না হলে তোরা কেউ বাঁচতি না। ভাই ভুল হয়ে গেছে, আমরা চিনতে পারিনি, আর কখনো করব না। একজন গার্ড হেসে উঠল। সে হাসিটা ছিল ভয়ঙ্কর। সে ধীরে ধীরে বলল, এখন বুঝতেছিস তোরা কাকে ধরতে গেছিলি। মানুষের জিনিস হাতাতে খুব ভালো লাগে, তাই না? আজকের পর যদি আবার কারোর দিকে চোখ তুলে তাকাস, মনে রাখবি এই রাতটার কথা। গুদামের ভেতর তখন শুধু চিৎকার আর আর্তনাদের শব্দ। লোহার দেওয়াল প্রতিধ্বনিত হয়ে সে চিৎকার বারবার ফিরে আসছে। আর সেই ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার গুদাম ঘরটা, যেখানে অন্যায় করলে ক্ষমা নেই। কারণ এই শহরে এখন এমন একজন আছে যার কাছে কোনো অপরাধী কখনোই পার পায় না। রাতটা তখন অনেকটাই গভীর হয়ে গেছে। শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। দূরে কয়েকটা স্ট্রিট লাইটের আলোয় রাস্তা কেমন যেন নির্জন আর শান্ত লাগছে। নিলয়ের রাফি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ম্যাচের দিকে ফিরছিল। রাফির মুখে তখনও ভয় আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। সে বারবার পেছনে তাকাচ্ছে, যেন আবার কেউ এসে ধরে নিয়ে যাবে। ম্যাচের সামনে সে দুজন থামলো। রাফি গভীর শ্বাস নিয়ে বলল, ভাই আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কি ঢুকছে না? ওই যে একটু আগে যা হলো, আমরা তো বিপদে পড়েছিলাম, ঠিক তখনই ওই লোকগুলো এসে হাজির হলো। বলতো ভাই, এনকে লোকরা কিভাবে জানলো আমরা বিপদে পড়েছি? নিলয় এক মুহূর্ত থেমে গেল। তার চোখে ক্ষণিকের জন্য একটা রহস্যময়ী ঝিলিক দেখা দিল। মনে মনে সে ধীরে ধীরে বলল, কারণ আমি আগেই বুঝে গিয়েছিলাম তারা আক্রমণ করতে যাচ্ছে। তাই তো গাড়িতে বসেই আমি আগেই মেসেজ দিয়ে দিয়েছিলাম, যাতে ঠিক সময়েই ওরা এসে তোদের তুলে নিয়ে যায়। কিন্তু এই কথাগুলোর একটাও সে মুখে বলল না। মুখে সে এমন ভাব করলো যেন সে নিজেও কিছু বুঝতে পারছে না। নিলয় কাজ ঝাঁকিয়ে হালকা গলেই বলল, আরে কে জানে, হয়তো ওরা আশেপাশেই ছিল, অথবা ওই লোকটার লোকজন শহরের সব জায়গায় নজর রাখে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর। মানে আমরা কোথায় আছি, কি করছি, সবই হয়তো ওরা দেখে। আরে পাগল, এত ভয় পাস কেন? আমরা তো কোনো অপরাধ করিনি। তাও ভাই, এই লোকটার নাম শুনলেই আমার গা কাঁপে। প্রতিদিন টিভিতে দেখি, কখনো কারো হাত কেটে ফেলেছে, কখনো চোখ তুলে নিয়েছে। মানুষটা আসলে কে রে? নিলয় তখন টেবিলের ওপর পানি রাখা বোতল তুলে ধীরে ধীরে পানি খেলো। তার চোখে আবারও সেই অদ্ভুত শান্ত ভাব। মনে মনে সে ফিসফিস করে বলল, মানুষ না রাফি, তোর সামনে দাঁড়িয়ে থাকা একজন ছায়া। কিন্তু সে কথা শুধু তার মনের মধ্যেই রয়ে গেল। রাফির দিকে তাকিয়ে নিলয় স্বাভাবিক গলাই বলল, থাক, এসব ভাবিস না, চল, অনেক রাত হয়ে গেছে, কাল আবার ক্লাস আছে। ঠিক বলেছিস। আজকে যা হয়েছে আমার তো ঘুমই আসবে না। ঘুম আসবে একটু পরেই। রাফি বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে। আর নিলয়, সে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে কোণে তখনও সেই অদ্ভুত রহস্যময় হাসি। কারণ এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা এই ছোট্ট ম্যাচের একটা সাধারণ রুমে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা এখনো কেউ জানে না। রাত তখন অনেক গভীর। ম্যাচের ছোট্ট ঘরটার ভেতর
নীরবতা যেন জমে আছে। জানালার বাইরে দূরে স্ট্রিট লাইটের হলুদ আলো এসে মেঝেতে লম্বা ছায়া ফেলছে। রাফি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তার ঘুমের হালকা নাক ডাকার শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে, কিন্তু নিলয়ের চোখে ঘুম নেই। সে টেবিল ল্যাম্পের মৃদু আলোয় বই খুলে বসে আছে। সামনে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা খাতা, বই আর নোট। তার চোখে ক্লান্তি থাকলো, মনটা একদম মনোযোগী, কারণ সে জানে তার জীবনটা অন্যদের মতো সহজ নয়। দিনে ভার্সিটি, তারপর টিউশনি, তারপর আবার নিজের পড়াশোনা। এভাবেই তাকে নিজের জীবন গড়ে তুলতে হবে। নিলয় একটা কঠিন অঙ্ক সমাধান করার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ তার মোবাইল ফোনটা শব্দ করে বেজে উঠল। মেসেজ এসেছে। নিলয় ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো, দেখলো আঁখি মেসেজ দিয়েছে। কি করো? নিলয় একটু অবাক হলো। এত রাতে আঁখি মেসেজ দিবে সেটা সে ভাবেনি। সে দ্রুত টাইপ করে উত্তর দিল, পড়ি। এত রাতে পড়ো? কি করব বলো, সন্ধ্যা থেকে টিউশনি করি, সময় পাই না তেমন, তাই রাত জেগেই পড়তে হয়। মেসেজটা পাঠানোর পর নিলয় আবার বইয়ের দিকে তাকালো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোনটা কেঁপে উঠল। আঁখি মেসেজ দিয়েছে। তুমি তাহলে প্রতিদিন এইভাবেই রাত জেগে পড়ো? প্রায়ই। ও পাশে বসে আঁখি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার ফোনে তখন অদ্ভুত এক অনুভূতি। সে মনে মনে ভাবল, একটা ছেলে দিনের বেলা ভার্সিটি করে, আবার টিউশনি করে, নিজের খরচ চালায়, তারপরেও ক্লান্ত শরীর নিয়ে গভীর রাত পর্যন্ত পড়ে। এতটা পরিশ্রম করে কেউ? আঁখির বুকের ভেতর হালকা একটা মুগ্ধতা জমে উঠল। সে ধীরে আবার লিখল, তুমি সত্যিই খুব পরিশ্রম করো। জীবনটা সহজ না তো, তাই পরিশ্রম করতেই হয়। আঁখি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে তখন নিলয়কে নিয়ে এক ধরনের সম্মান আর মুগ্ধতা স্পষ্ট। সে মনে মনে ভাবল, এই ছেলেটা বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে হয়তো ততটাই শক্ত আর পরিশ্রমী। আর ঠিক সেই মুহূর্তেই এই শহরের সবচেয়ে রহস্যময় মানুষের জন্য একটা মেয়ের মনে অজান্তে জন্ম নিতে শুরু করলো নিরূপম মুগ্ধতা। পরের দিন সকালটা হালকা ধোঁয়াশা নিয়ে আসে। ভার্সিটির ক্যান্টিনে আঁখি আর তার বান্ধবী একা টেবিলে বসে চার সামান্য খাবারের দিকে নজর দিতে দিতে গল্প করছে। আঁখি একটু বিরক্ত মনে হলো। চোখ কেমন যেন হঠাৎ বারবার কিছুর দিকে ঝাপসা করে তাকাচ্ছে। বান্ধবী খেয়াল করলো। কি রে, আজ তুই এমন করে তাকিয়ে আছিস কেন? আজকাল কেমন অন্যরকম লাগছিস। কিছু না। ওই, প্রেমে পড়লি নাকি? দুষ্টুমি করছিস? কিছু না। তবে আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড়। আঁখি লজ্জায় মাথা নিচু করে বসে থাকে, কিছু বলার সাহস নেই। ঠিক সেই মুহূর্তে ক্লাসের দরজা খুলে নিলয় আর রাফি প্রবেশ করলো। নিলয় শান্তভাবে ধীরে ধীরে হাঁটছে, বইয়ের ব্যাগ কাঁধে। রাফি তার পাশে হাঁটছে হালকা হালকা হাসি মুখে। আঁখি তাকিয়ে রইল। তার চোখে কেমন যেন অজান্তে উজ্জ্বলতা। তার বুকটা হঠাৎ করে দ্রুত ধড়ফড় করতে লাগলো। বান্ধবী আঁখির পাশে হাত দিয়ে হেসে বলল, দেখছিস তো, ওরা এসে গেল। তাদের চোখ আর চোখে মিল অজান্তে মুহূর্তে আরো অদ্ভুত করে তুলল। বান্ধবী আবার কি হেসে বলল, আবার প্রেমে পড়লি নাকি বলতো? আঁখি লজ্জায় মাথা নিচু করে বইয়ের দিকে তাকালো। কোনো শব্দ বের হলো না। নিলয় কেমন যেন শান্ত, কিছুই জানার ভান না করে ক্লাসের জন্য এগিয়ে গেল। রাফি হালকা কাজ ঝাঁকিয়ে হাঁটছে তার পাশে। ক্যান্টিনে সে হালকা চা, সামান্য খাবারের সকালটা আঁখির জন্য এক অদ্ভুত নীরব উত্তেজনা নিয়ে এলো, যেখানে তার মনে ছোট ছোট অনুভূতি জন্ম নিচ্ছে, কিন্তু সে নিজেও কিছু বলতে পারছে না। ক্লাসের ঘরটা আজ আলোয় উজ্জ্বল। বাইরে হালকা রোদ ঢুকছে জানালা দিয়ে, তবে ভেতরে নিস্তব্ধতা ও কিছুটা মনোযোগের চাপ বিরাজ করছে। সেই ঘরে স্যার বোর্ডের দিকে দাঁড়িয়ে সমীকরণ বর্ণনা করছেন, চকে অঙ্ক লিখছেন, ধাপে ধাপে বোঝাচ্ছেন। আঁখি তার সিটে বসে আছে, বই খোলা হলেও চোখ বারবার অন্যদিকে ঘুরছে। তার নজর গেছে নিলয়ের দিকে। নিলয় টেবিলে বসে শান্তভাবে খাতা খুলেছে, পেন্সিল হাতে অঙ্ক সমাধান করছে। মন আর অচেনা ভাবের মধ্যে ঝুলে আছে। আজ নিলয়কে সে সাধারণের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। প্রতিটি ছোট ছোট ভঙ্গি, চোখের মৃদু স্পর্শ, বইয়ের উপর হাত রাখার ভঙ্গি, সবকিছুই তার চোখে অন্যরকম লাগে। বারবার দেখতে ইচ্ছে করছে। চোখ ঘুরে ঘুরে নিলয়ের দিকে যাচ্ছে, কিন্তু নিলয় সে খুবই শান্ত। তার চোখে কোনো হঠাৎ প্রতিক্রিয়া নেই।
প্রতিটি চোখের দৃষ্টি সে স্বাভাবিকভাবে সামলাচ্ছে। কোনো শব্দ বা কোনো ভ্রান্ত ইঙ্গিত দিচ্ছে না। স্যার পুরোপুরি মনোযোগ দিয়ে বোঝাচ্ছেন। চকের সমীকরণগুলো, ধাপ লাইনগুলো, সূত্রগুলো সবকিছু ব্যাখ্যা করছেন। নিলয় খাতায় লিখছে মনোযোগ দিয়ে এবং মাঝে মাঝে রাফির দিকে একটু হালকা হাসি দিচ্ছে। রাফি আর একটু দুষ্টামি করছে, টেবিলের নিচে পা নড়ে নড়ে নিলয়ের দিকে ঠেলছে। রাফি ঠিক মতো বোঝ, দুষ্টুমি বাদ দিয়ে। নিলয় হালকা কণ্ঠে বলল, তবে আবার বইয়ের দিকে চোখ ফিরিয়ে নিল। রাফি চুপচাপ হেসে বসে গেল। আখি বারবার চোখ ঘোরাচ্ছে, মনে মনে ভাবছে, আজ নিলয়কে দেখে মনটা কেমন কেমন যেন করছে। এমন তো আগে হয়নি কখনো। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজে গেছে। নিলয় আর রাফি ধীরে ধীরে বইগুলো ব্যাগে ভরে ম্যাচের দিকে বেরোলো। রাস্তার পাশে হালকা বাতাস, পাখির ডাক আর দূরে গাড়ির শব্দ মিলেমিশে দুপুরের গরমকে আরো শান্ত লাগাচ্ছে। রাস্তায় হেঁটে হেঁটে ম্যাচের দিকে আসতে আসতে দুজনে একে অপরের দিকে হেসে দুষ্টামি করছে। আরে রাফি, আজকে কেমন ক্লাস গেল বলতো? সবই ঠিক, তবে তুই আবার চোখে ধরেছিস আখির দিকে। আরে কিছু না। ম্যাচে এসে দুজন চেয়ারে বসলো। খাওয়া দাওয়া শেষ করতে করতে আরো কিছু গল্প করলো। আজকের ক্যান্টিনে চা ভালোই হয়েছে। ঠিক বলেছিস। তারপর নিলয় রাফি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়ে থাকলো। তারপর বলল, আচ্ছা টিউশনি করতে যাই। আজ আবার 3টা টিউশন বেশি হচ্ছে নাকি? এমনি কাজই তো করতেই হবে। নিলয় হেসে বলল। ম্যাচ থেকে বের হয়ে অটোরিকশা চেপে টিউশনি করতে চলে গেল। নিলয় প্রথমে এক ক্লাসের টিউশন শেষ করলো, তারপর দ্বিতীয় টিউশনে চলে গেল। আজকে তাকে পড়াতে হবে আখির ভাইকে। নিলয় টিউশন শেষ করে ধীরে ধীরে আরিয়ানের বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় ধুলো, বিকেলের হালকা বাতাস, দূরে গাড়ির শব্দ সব মিশে রাস্তাটাকে এক নির্জন ও শান্ত করে রেখেছে। তিনি দরজার সামনে এসে ঘন্টা বাজালো। কিছুক্ষণ পর দরজা খুলল। আসো নিলয়, আরিয়ান রুমে বসে আছে। আখির মা ভদ্রভাবে বললেন। নিলয় কাঁধে ব্যাগ ঝোলাতে ঝোলাতে ধীরে ধীরে বলল, ধন্যবাদ আন্টি, আরিয়ানকে পড়াতে আসছি। নিলয় ক্লাসরুমে ঢুকতে আরিয়ান তার সিটে বসে বই খোলা, মুখে একদম আগ্রহের ছাপ দিয়ে নিলয়ের হালকা মাথা নেড়া করে বলল, ঠিক আছে, চলো শুরু করি। কখন এসেছো? একটু আগে আসছি। আচ্ছা তাহলে পড়াশোনা শুরু করি। আখি চুপচাপ দাঁড়িয়ে রুমের এক কোণে দাঁড়ালো। তার চোখে অজান্তে মুগ্ধতার ছাপ। নিলয়ের ধীর স্থির ভঙ্গি, কৌশলভাবে বোঝানো ধরন আর শিক্ষার প্রতি মনোযোগ সবকিছুই আখির মনে গেঁথে গেল। আচ্ছা আরিয়ান, প্রথমে এই টপিকটা বুঝে নেই। বুঝতে চাই। নিলয় খাতায় ধীরে ধীরে সমীকরণ লিখতে লিখতে বোঝাচ্ছে, প্রতিটি ধাপ দেখাচ্ছে, হাতে হাতে নির্দেশনা দিচ্ছে। আখি নিঃশব্দে সবকিছু লক্ষ্য করেছে। এই ছেলে কত নিখুঁতভাবে পড়াচ্ছে, এত সহজে বুঝিয়ে দিচ্ছে। আখি মনে মনে ভাবলো তার চোখে অজান্তে প্রশংসা, মুগ্ধতা আর হালকা উত্তেজনার মিলন ঘটেছে। আরিয়ান, বুঝছো কি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আরিয়ান বলল। নিলয়ের মনোযোগ আর ধৈর্য দেখে আখির মনে একটা অদ্ভুত প্রশান্তির জন্ম নিল। সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আর মনে মনে ভাবলো আজ নিলয়কে দেখার এই অভিজ্ঞতা তার মনে দীর্ঘদিন থাকবে। নিলয় দেখলো আখি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। সে কেবল হালকা হাসি দিয়ে পড়াতে থাকলো, যেন সবকিছু স্বাভাবিক। আর আখি, সে এখন নিঃশব্দে মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে আছে, চোখে সেই প্রশান্তি আর অদ্ভুত আনন্দের ছাপ। রাতের আকাশ ধীরে ধীরে কালো চাদরে ঢাকা পড়েছে। আখির চোখে ক্লান্তি, কিন্তু মন এখনো জেগে আছে। নিলয় টিউশন শেষ করে ধীরে ধীরে ব্যাগ গুছিয়ে দরজা খোলার আগে হালকা মাথা নেড়ে বলল, চলি আরিয়ান, আজকের জন্য এতটুকুই। হ্যাঁ স্যার, ধন্যবাদ। নিলয় হেসে মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আখি দরজার দিকে তাকিয়ে রইল, চোখে হালকা আলো ছড়িয়ে দুহাতে মুখ ঢেকে শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, আমি কি নিলয়কে পছন্দ করতে শুরু করেছি নাকি? ওকে দেখতে এত ভালো লাগে কেন? মনের মধ্যে ছোট্ট একটা অচেনা উত্তেজনা, হঠাৎ হাসি আর হালকা লাজ মিলেমিশে একটি অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আজও তার পড়ানোর ধরন, চোখে মনোযোগ, সবকিছুই আমার মনে এত ভালো লাগছে। রাতে নিস্তব্ধতা ঘরে আখি শুয়ে শুয়ে নিজের মনে নিজেই প্রশ্ন করছে, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক সেই সময়ে অন্যদিকে ম্যাচ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। রাফি ঘুমাতে চলে গেছে। নিলয় আবার ব্যাগ কাঁধে নিয়ে বেরোলো। আজ আরেকজন খারাপ মানুষকে ধরে আনা হয়েছে। সে নিজের অন্ধকার জগতে যেতে চলেছে। ম্যাচের বাইরে নীরব রাত, হালকা বাতাস
আর দূরের ফাঁকা রাস্তায় নিলয় ধীরে ধীরে চলে যাচ্ছে। গার্ডরা তার সঙ্গে আসে, প্রস্তুত আজও কেউ অপরাধ করে বাঁচবে না। নিলয়ের অদ্ভুত নীরব প্রতিশ্রুতি এভাবেই শহরের অন্ধকার ও আলো মিলেমিশে নিলয়কে তার একাকী পথের দিকে এগিয়ে যেতে বাধ্য করছে। আর আখি ঘরে শুয়ে শুয়ে শুধু তার ভাবনার মধ্যে ডুবে আছে নিলয় কেন তার প্রতি এমন আকৃষ্ট। এমন একটা অজানা অনুভূতি যা রাতের নিস্তব্ধতায় তাকে বারবার জাগিয়ে রাখছে। রাত গভীর, মেসে সবাই ঘুমাতে গিয়েছে, রাফি ঘুমিয়ে গেছে, আর নিলয় আবার নিজের অন্ধকার জগতে চলে গেল। তার চোখে এক অদ্ভুত স্থিরতা আর কণ্ঠে কেবল একটাই স্বর, প্রতিজ্ঞা। আজকে আবার নতুন লোকটাকে শাস্তি দিতে হবে। সে নিজেই বলল। গার্ডটা তার পাশে নিঃশব্দে প্রস্তুত। কেউ কিছু বলার সাহস পায় না। সবাই জানে নিলয়ের চোখে যদি একবার তাকাও তখন ভয় আর প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য বোঝা কঠিন। নিলয় ধীরে ধীরে শহরের অন্ধকার রাস্তায় হাঁটছে। বাতাস হালকা ঠান্ডা, রাতের নিস্তব্ধতা তার ধ্যান ধারণাকে আরো ঘনীভূত করেছে। কিছুটা দূরে পুরনো কবরের পাশে থেমে গেল সে। কবরগুলো যেখানে তার বাবা মার নাম লেখা, দুটি নাম, তারিখ। নিলয় ধীরে ধীরে হাঁটলো কবরের সামনে। তার বুক ভরে উঠল অনুভূতিতে, চোখে জল আর মাথায় অচেনা অগ্নি। তোমরা কষ্ট পেও না বাবা মা, তোমাদের খুনির শাস্তি আমি নিজের হাতে দেব। হাত ধীরে ধীরে মাটির দিকে নামলো। হৃদয়ের গভীর থেকে বেরোলো এক অদ্ভুত শক্তি। নিলয় জানে সে শুধু তার এতিম ছেলে নয়, এই শহরে যারা অন্যায় করবে, যারা নিঃসন্তান অসহায় মানুষকে কষ্ট দেবে, তাদের দেখবে না কেউ। আজকের রাতও শীতল, কিন্তু আমার হাত শুধু অপরাধীদের জন্য প্রস্তুত। সে নিজের ভেতরে বলল। কবরের পাশে দাঁড়িয়ে নিলয় যেন মনে মনে প্রতিশ্রুতি দিল। গভীর রাত, শহরের এক প্রান্তে সেই পুরনো গুদাম ঘরটা আজ আবার অদ্ভুত নিস্তব্ধ। বাইরে কয়েকটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, চারপাশে কড়া পাহারা। ভেতরে বড় একটা হল ঘরের মাঝখানে একটা চেয়ার। সেই চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে একজন মানুষকে। লোকটার বয়স 50-এর কাছাকাছি। দামি স্যুট এলোমেলো হয়ে গেছে, মুখে ভয় আর রাগ মিশে আছে। শহরের নামকরা বড় ব্যবসায়ী সে। সবাই তাকে সম্মান করে, টিভিতে তার সাক্ষাৎকার আসে, মানুষ তাকে বড় দানশীল বলে জানে। কিন্তু আজ সেই মানুষটা ভয়ে কাঁপছে। গুদাম ঘরে বড় দরজাটা ধীরে ধীরে খুলল। কালো পোশাকে কয়েকজন গার্ড ভেতরে ঢুকলো। তাদের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো একজন, মুখে হালকা কালো মাস্ক, চোখ দুটো ঠান্ডা আর ভয়ঙ্কর শান্ত। এই অন্ধকার জগতে সবাই তাকে এক নামেই চেনে, এনকে। গার্ডরা একসাথে মাথা নিচু করে সালাম দিল। বস। নিলয় কিছু বলল না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। লোকটার আগে চিৎকার করে উঠল, কে তুই? জানিস আমি কে? আমার একটা ফোনে তোর জীবন শেষ হয়ে যাবে। নিলয় ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা বাঁকা হাসি ফুটে উঠল। খুব বড় মানুষ তুমি, তাই না? শহরের সবাই তোমাকে খুব সম্মান করে। অবশ্যই, আমি এই শহরের বড় ব্যবসায়ী। আমাকে ছেড়ে দে, যা চাইবি দেব, টাকা, গাড়ি, ক্ষমতা, সব। নিলয় ধীরে ধীরে সামনে ঝুঁকে এলো। তার কণ্ঠে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। টাকা দিয়ে সব কেনা যায় না, পাপও না। লোকটি এবার একটু থেমে গেল। নিলয় ধীরে ধীরে গার্ডদের দিকে তাকালো। জানিস এই লোকটা কে? গার্ডরা চুপ। নিলয় গভীর নিঃশ্বাস নিল। তার চোখ মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল। এই লোকটা নিজের ভাইকে মেরেছে, নিজের ভাইয়ের বউকে মেরেছে, শুধু সম্পত্তির লোভে। মিথ্যা, সব মিথ্যা। নিলয় ধীরে ধীরে হাঁটতে লাগলো তার চারপাশে। তার চোখে সেই রাতটা ভেসে উঠল। বৃষ্টি ভেজা রাস্তা, গাড়ির ভয়ঙ্কর ধাক্কা, বাবা মায়ের রক্তে ভেজা শরীর, ছোট্ট একটা ছেলে কাঁদছে। সেই ছেলেটা ছিল নিলয়। সেদিন ভাগ্যক্রমে এসে বেঁচে গিয়েছিল। একজন অজানা লোক তাকে রাস্তায় কাঁদতে দেখে তুলে নেয়, তারপর একটা এতিমখানায় দিয়ে যায়। সেই দিন থেকেই নিলয়ের জীবন বদলে যায়। নিলয় আবার লোকটার সামনে এসে দাঁড়ালো। লোকটা এখনো তাকে চিনতে পারেনি। কিভাবে চিনবে যে ছোট্ট ছেলেটাকে সে শেষ দেখেছিল রক্তে ভেজা রাস্তায় পড়ে থাকতে? আজ সে হয়ে গেছে ভয়ঙ্কর এক ছায়া। নিলয় নিচু গলায় বলল, জানো সেই অ্যাক্সিডেন্টে একটা ছোট ছেলে বেঁচে গিয়েছিল। কি বলছিস? ভাগ্য ভালো ছিল ছেলেটার, কেউ তাকে পেয়ে এতিমখানায় দিয়ে দেয়। গার্ডরা নীরবে দাঁড়িয়ে আছে। তারা জানে আজকের রাতটা অন্য রাতের মতো না। নিলয়ের চোখে আজ শুধু প্রতিশোধ। লোকটা কাঁপা গলায় বলল, তুই কে? নিলয় একটু হেসে দিল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু ঠান্ডা প্রতিশোধ। নিলয় ধীরে ধীরে বলল, আমি কে সেটা জানার সময় এখনো আসেনি। আজকের বিচারটা
আমি নিজে করব। গুদামঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। লোকটা বুঝতে পারছে না কেন তার বুকের ভেতর অজানা ভয় জন্ম নিচ্ছে। সে জানে না তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাই সেই শিশু যাকে সে বহু বছর আগে মরেছে ভেবেছিল, আর আজ সেই ছেলেটাই তার বিচার করতে এসেছে। অন্ধকার ঢাকা সেই বিশাল গুদামঘরটা যেন আজ আরো ভারী হয়ে উঠেছে। চারিদিকে ঝুলছে হলুদ আলোর জ্বলা কয়েকটা পুরনো বাল্ব, আর তার নিচে দাঁড়িয়ে আছে নিলয়ের চোখে এমন এক ঠান্ডা আগুন যেটা দেখলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। মেঝের মাঝখানে বাঁধা অবস্থায় পড়ে আছে শহরের সে নামকরা ব্যবসায়ী যাকে সবাই সম্মান করে, ভয় করে, কিন্তু আজ সে অসহায়ের মতো কাঁপছে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, কারণ সে বুঝতে পারছে না কেন তাকে এখানে আনা হয়েছে। আর তার সামনে দাঁড়িয়ে থাকা এই যুবকটাকে। নিলয় ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে একরকম ঠান্ডা হাসি, কিন্তু চোখে জমে আছে বহু বছরের জমাট বাঁধা ঘৃণা। লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? আমাকে এখানে কেন এনেছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। নিলয় কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, যেন তার প্রতিটা শ্বাস, প্রতিটা ভয় উপভোগ করছে। তারপর ধীরে ধীরে তার কোমর থেকে একটা চকচকে বন্দুক বের করলো। চারিদিকে দাঁড়িয়ে থাকা লোকগুলো নিঃশব্দে সব দেখছে, কারণ তারা জানে আজ যার বিচার হবে তার জন্য কোনো ক্ষমা নেই। নিলয় বন্দুকটা হাতে ঘুরিয়ে ঠান্ডা গলায় বলল, জানি তুমি কে, খুব ভালো করে জানি। শহরের বড় ব্যবসায়ী, সম্মানিত মানুষ, সবাই তোমাকে স্যার বলে ডাকে, কিন্তু একটা পরিচয় তুমি লুকিয়ে রেখেছো। লোকটা ভয়ে চোখ বড় বড় করে তাকালো। নিলয় এবার বন্দুকটা সোজা তার বুকে তাক করলো। তার কণ্ঠটা এবার ভারী হয়ে উঠলো, যেন বুকের ভেতর জমে থাকা বছর পর বছর দুঃখ একসাথে বের হয়ে আসছে। নিলয় ধীরে ধীরে বলল, তুমি একজন খুনি। লোকটা কিছু বলার আগেই ঠাস, প্রথম গুলিটা ছুটে গেল। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। নিলয়ের চোখে তখন অদ্ভুত এক রক্তিম ছায়া। সে দাঁত চেপে বলল, আমার বাবা মায়ের রক্তে সেদিন রাস্তা রঙিন হয়ে গেছিল। আরেকটা গুলি। লোকটা ছটফট করতে লাগলো। নীলে যেন নিজের সব যন্ত্রণা বের করে দিচ্ছে। সে গর্জে উঠল, আজ তোমার রক্তে এই ঘরটা রঙিন হবে। ঠাস ঠাস করে আরো কয়েকটা গুলি ছুটে গেল। গুদাম ঘরের মেঝে ধীরে ধীরে লাল হয়ে উঠল। লোকটা নিতর হয়ে পড়ে রইল। নীলই কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিচু হয়ে মৃতদেহটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, শুনতে চাও না আমি কে? আমি হচ্ছি এনকে, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া কিং, যার কাছে পাপ করলে মুক্তি নাই। চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। তার লোকগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় সোজা হয়ে দাঁড়িয়ে বন্দুকটা কোমরে গুজে বলল, ওকে গাড়িতে তুলে নাও, রাস্তার পাশে ফেলে আসো, যেন সবাই দেখে পাপ করলে শেষটা কেমন হয়। তারপর সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গুদাম ঘর থেকে বের হয়ে গেল। রাতের আকাশটা আজ অদ্ভুত নীরব, কিন্তু নিলয়ের বুকের ভেতর যে আগুন জ্বলছে সেটা এখনো নিভে যায়নি। সকালের আলো পুরো শহরটাকে জাগিয়ে তুলল। আজ যেন এই আলোতে একটা অদ্ভুত ভয় মিশে আছে। রাস্তা মানুষের ভিড় আগের মতোই, দোকানপাট খুলেছে, গাড়ি চলছে, কিন্তু মানুষের মুখে আজ একটাই আলোচনা। কারণ ভোরবেলা শহরের মাঝ রাস্তায় পাওয়া গেছে শহরের নামকরা এক ব্যবসায়ীর লাশ। খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে পুরো শহরে। কিছুক্ষণের মধ্যে সব টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ শুরু হয়ে গেছে। টিভির পর্দায় লাল অক্ষরে ভেসে উঠছে ব্রেকিং নিউজ। রিপোর্টার মাইক্রোফোন হাতে নিয়ে আছে ঘটনাস্থলে। পেছনে পুলিশ, মানুষের ভিড় আর মিডিয়ার ক্যামেরা ঝলকানি। রিপোর্টার গম্ভীর গলায় বলতে শুরু করলো, দর্শক, আজ ভোরবেলা শহরের কেন্দ্রীয় সড়কের পাশে পাওয়া গেছে শহরের বড় ব্যবসায়ী মাহবুব রহমানের মরদেহ। পুলিশ জানায় তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। ঘটনাটা অত্যন্ত রহস্যজনক এবং ভয়াবহ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো লাশের পাশে তার কাটা হাতের উপর রক্ত দিয়ে লেখা ছিল মাত্র 2টা অক্ষর, এমকে। ক্যামেরা জুম করে সে জায়গাটা দেখালো। রিপোর্টার আবার বলল, শহরে অনেক দিন ধরে এই রহস্যময় নামটা নিয়ে গুঞ্জন চলছে। কেউ জানে না এমকে কে, কোথা থেকে আসে, কিন্তু একটা কথাই সবাই বলে, অপরাধ করলে তার হাত থেকে কেউ বাঁচে না। পুলিশ এখন পুরো শহরে তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমকে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। টিভির পর্দায় খবরটা চলতেই থাকে, আর শহরের মানুষের বুকের ভেতর ভয় জমে ওঠে। এদিকে ম্যাসের ছোট্ট রুমে বসে আছে রাফি। তার সামনে টিভি চলছে। রাফি বিস্ফোরিত চোখে খবরটা দেখছে। তার হাতে থাকা চায়ের কাপটা কাঁপছে। রাফি আস্তে করে বলল, ইয়া আল্লাহ, এই এনকে আবার কে? এত মানুষ মারে কেন? এই লোকটা খুব ভয়ঙ্কর।
অপরাধীদের নাকি একদম শেষ করে দেয়। ভাগ্য ভালো আমরা কোনো ঝামেলাই নেই, না হলে কে জানে কি হতো। সে একটু ভয় পেয়ে চারিদিকে তাকালো, তারপর মনে মনে বলল, এই শহরে এখন থাকতেই ভয় লাগছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো নিলয়। তার মুখে আগের মতোই শান্ত ভাব, যেন কিছুই হয়নি। রাফি তাড়াতাড়ি বলল, দোস্ত দোস্ত, খবর দেখেছিস? শহরের বড় ব্যবসায়ীকে কে যেন মেরে ফেলেছে। তাই নাকি? আর জানিস, তার হাতে নাকি লেখা ছিল এনকে। লোকজন বলতেছে এই এনকে নাকি শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া। এই লোকটা যদি সত্যিই থাকে তাহলে তো শহরের অবস্থা খারাপ। নিলয় কিছু বলল না, সে শুধু হালকা করে হাসলো। কিন্তু সেই হাসির রহস্য রাফি বুঝতে পারল না। এদিকে আখিদের বাসায় একই খবর চলছে। ড্রয়িং রুমে টিভি চলছে, আর সামনে বসে আছে আখি, তার মা, ছোট ভাই আরিয়ান। রিপোর্টারের কথা আবার ভেসে আসছে। পুলিশ জানিয়েছে এমকে খুঁজে বের করার জন্য বিশেষ টিম কাজ করছে। আল্লাহ, শহরে কি যে শুরু হলো! এভাবে মানুষ মেরে রাস্তায় ফেলে যাচ্ছে। মা, এই অ্যানকে কি সত্যি খুব খারাপ মানুষ? জানি না বাবা, কিন্তু যার নাম শুনে পুরো শহর ভয় পাচ্ছে, সে নিশ্চয়ই ভালো কেউ না। আকি এতক্ষণ চুপচাপ খবরটা দেখছিল। তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। সে ধীরে ধীরে বলল, মানুষটা যতই খারাপ হোক, এইভাবে মেরে ফেলা কি ঠিক? টিভিতে আবার সেই নামটা ভেসে উঠল, এনকে। কিন্তু কেউ জানে না এই ভয়ঙ্কর নামটার আড়ালে লুকিয়ে আছে একজন শান্ত স্বভাবের ছেলে, যে প্রতিদিন হাসি মুখে এসে আরিয়ানকে পড়ায়। আর যার দিকে তাকালে আখির বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জেগে ওঠে। আর সেই ছেলেটার নাম নিলয়। সময়ের স্রোত কখনো কারোর জন্য থেমে থাকে না। দিন যায়, রাত আসে, আবার নতুন সকাল হয়। এভাবেই ধীরে ধীরে কেটে গেছে গোটা কয়েকটা মাস। এই কয়েক মাসে শহরের মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু শুনেছে, কিন্তু একটা নাম যেন এখনো রহস্য হয়ে রয়ে গেছে, এনকে। পুলিশ অনেক চেষ্টা করেছে, অনেক অভিযান চালিয়েছে, অনেক লোককে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু এনকে ধরতে পারেনি। কোনো প্রমাণ নেই, কোনো ছবি নেই, যেন মানুষটা হাওয়ার মতো আসে আর অদৃশ্য হয়ে যায়। শহরের অপরাধীরা এখন সেই নাম শুনলেই কেঁপে ওঠে, আর সাধারণ মানুষ তারা শুধু ফিসফিস করে বলে, পাপ করলে এনকের হাত থেকে বাঁচা যায় না। এদিকে অন্য এক গল্প ধীরে ধীরে জন্ম নিচ্ছে, ভালোবাসার গল্প। এই কয়েক মাসে আখির মনে অজান্তে জায়গা করে নিয়েছে একটা মানুষ, নিলয়। প্রথমে সে শুধু তাকিয়ে দেখত, তারপর কথা বলতো, ভালো লাগতো। এখন নিলয়কে না দেখলে তার দিনটাই অসম্পূর্ণ লাগে। আজ অনেক ভেবেচিন্তে আখি একটা সিদ্ধান্ত নিয়েছে। আজ সে বলবেই তার মনের কথা। ভার্সিটির ক্যাম্পাসে দুপুরে হালকা রোদ পড়েছে, চারিদিকে ছাত্রছাত্রীদের ভিড়, কেউ গল্প করছে, কেউ ক্লাসে যাচ্ছে। নিলয় আর রাফি ক্লাস শেষে বের হচ্ছে। ঠিক তখনই আখি এগিয়ে এলো। তার চোখ আজ অন্যরকম সাহস। আখি একটু ধীর গলায় বলল, নিলয়, তোমার সাথে জরুরি কথা ছিল। এখন? হ্যাঁ, খুব জরুরি। তারপর নিলয়কে নিয়ে ক্যাম্পাসের একটু নিরিবিলি জায়গায় চলে গেল। চারিদিকে গাছ, হালকা বাতাস, আর তাদের দুজনে নীরবতা। কিছুক্ষণ চুপ করে থেকে আখি হঠাৎ বলল, নিলয়, আমি আর লুকিয়ে রাখতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে সে চোখ নামিয়ে ফেলল। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, তুমি কি বলছো আখি? তুমি জানো তো আমি কে? আমি তো একটা এতিম ছেলে, আমার নিজের বলতে কেউ নেই। তাতে কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে থাকতে পারবো, তোমার সব কষ্টে পাশে থাকবো। পরে আফসোস করবে না তো? কখনো না। জানো আখি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি, কারণ তুমি বড়লোক পরিবারের মেয়ে, আর আমি। আখি আর শুনতে পারল না। সে হঠাৎ এগিয়ে এসে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। তার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন চারিদিকে শোনা যাচ্ছে। আখি ফিসফিস করে বলল, আমাকে আর কিছু বলতে হবে না, আমি শুধু তোমাকেই চাই। তারপর আবেগের বশে সে নিলয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করে ফেল। মুহূর্তটা যেন থমকে গেল। ঠিক তখনই টিং নিলয়ের ফোনে একটা মেসেজ এলো। নিলয় একটু সরে এসে ফোনটা বের করলো। স্ক্রিনে লেখা, বস, আজ নতুন টার্গেট আছে, রাতে গুদামে আসবেন। নিলয়ের ঠোঁটে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে আবার আখিকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তার চোখে তখন অন্য এক অন্ধকার। মনে মনে সে বলল, আমার এই পরিচয় সারা জীবন আড়ালেই থাকবে, কেউ কখনো জানতে পারবে না, আখিও না। তারপর সে আখির মুখে তুলে আবার
তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুমু দিল। চারিদিকে হালকা বাতাস বইছে। আখি চোখ বন্ধ। সে ভাবছে সে তার জীবনের সবচেয়ে নিরাপদ মানুষটার বুকে আছে, কিন্তু সে জানে না এই শান্ত ছেলেটার ভেতর লুকিয়ে আছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর নাম এনকে। আর সেই রহস্য চিরকালই অন্ধকারে ঢাকা থাকবে।